তো দেখা যাক আজকে ক্লাসে প্রথম দেখছি যে প্যারামিটারটা সেটা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রনস এর নাম্বার, অর্থাৎ ডি ব্লকের এলিমেন্টস এর জন্য এই প্যারামিটারটা মেইনলি ডি ব্লকের জন্য অ্যাপ্লিকেবল। সো আনপেয়ার্ড ইলেকট্রনের নাম্বার থাকলে কি কি প্যারামিটার ভ্যারি হয়, কি কি প্রপার্টি ভ্যারি হয় সেটা বুঝে যেতে হবে, বুঝে নিতে হবে। কারণ ডি তে যখনই একটা একটা করে ইলেকট্রন ঢুকছে, ইলেকট্রনগুলো প্রথমে কিন্তু আনপেয়ার্ড ওয়েতেই ঢোকে অ্যাকর্ডিং টু হুন্স রুল। আমরা অ্যাটমিক স্ট্রাকচারে হুন্স রুলে পড়েছিলাম যে যতক্ষণ সেম এনার্জি লেভেল अवेलेबल আছে, সেম এনার্জি লেভেলে যদি অনেকগুলো অরবিটাল अवेलेबल থাকে, তাহলে প্রত্যেকটা অরবিটালে একটা 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 করে আনপেয়ার্ড ওয়েতে ইলেকট্রনগুলো এন্ট্রি নেবে। সো ইলেকট্রন যত আনপেয়ার্ড থাকবে তার জন্য কি কি প্যারামিটার হতে পারে, কি কি প্রপার্টিতে চেঞ্জ হতে পারে, কেমন ভাবে কি হতে পারে সেটা দেখবো। মেটালিক ক্যারেক্টার এবং এনথালপি অফ অ্যাটমাইজেশন কেমন করে ভ্যারি করে সেটা আমরা দেখব। তার জন্য আমরা স্কিমটা বুঝে নিই, যে কোনো একটা এলিমেন্ট দিয়ে স্কিমটা বুঝে নিচ্ছি। ক্রোমিয়ামকে এর জন্য আমরা চুজ করছি। তো ক্রোমিয়ামের কনফিগারেশন আছে 3d5 4s1, যদিও হওয়ার কথা ছিল 3d4 4s2, বাট অ্যাকচুয়ালি হবে 3d5 4s1, কারণ হাফ ফিল্ড স্টেবিলিটি পাবে 3d অরবিটাল তাহলে। সো 3d5 4s1 কনফিগারেশনটাতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছো পুরো আনপেয়ার্ড ইলেকট্রনই ভর্তি, পুরো অ্যাটমটা। 3d তেও 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, 4s তেও একটা আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে টোটালটাই হচ্ছে টোটাল তোমার ক্রোমিয়াম অ্যাটমে প্রচুর আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্স আছে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন ক্রোমিয়ামে প্রেজেন্স আছে, কারণ 3d তেও 5টা, 4s তেও একটা। সো ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন 6টা আনপেয়ার্ড ইলেকট্রন ক্রোমিয়ামে প্রেজেন্ট আছে। এবারে একটা ক্রোমিয়ামের ক্রিস্টালে এরকম অনেকগুলো ক্রোমিয়াম অ্যাটম আছে। ক্রোমিয়ামের একটা ক্রিস্টালের মধ্যে ক্রোমিয়ামের অনেক অ্যাটম আছে। সো সেকেন্ড আরো একটা ক্রোমিয়াম অ্যাটম আমি ড্র করি। সো সেকেন্ড আর একটা ক্রোমিয়াম অ্যাটমে দেখো, সেকেন্ডের একটা ক্রোমিয়াম অ্যাটমে এরকম কি আছে, সেকেন্ড ক্রোমিয়াম অ্যাটমটাতে এরকম প্রচুর আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্স আছে। তো সেকেন্ড ক্রোমিয়াম অ্যাটম, একটা ক্রোমিয়াম ক্রিস্টালে যতগুলো ক্রোমিয়াম অ্যাটম আছে সমস্ত ক্রোমিয়াম অ্যাটমে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্স আছে, 3d তে 5টা আর 4s তে একটা। তাহলে একটা ক্রোমিয়াম অ্যাটম অন্য ক্রোমিয়াম অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট ওভারল্যাপের থ্রু দিয়ে মেটালিক বন্ডিং ফর্ম করতে পারবে, বিকজ প্রত্যেকটা ক্রোমিয়াম অ্যাটমে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্স আছে। তার মানে আমরা বলতে পারলাম ক্রোমিয়াম ক্রিস্টালে যত ক্রোমিয়াম অ্যাটম আছে প্রত্যেকটা ক্রোমিয়াম অ্যাটমের ইন্ডিভিজুয়াল আনপেয়ার্ড ইলেকট্রনগুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপের থ্রু দিয়ে কোভ্যালেন্ট বন্ড তৈরির থ্রু দিয়ে মেটালিক বন্ডিং, স্ট্রং মেটালিক বন্ডিং তৈরি করতে পারবে। সো উই ক্যান কনক্লুড যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি হবে কারোর মধ্যে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন is directly proportional to কার সঙ্গে proportional হলো, মেটালিক বন্ডিং এর সঙ্গে। যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তত এরকম স্ট্রং ওভারল্যাপ হতে থাকবে between the unpaired electrons within a crystal among two or more atoms। যত বেশি অ্যাটম থাকবে ক্রিস্টালের মধ্যে, প্রত্যেকটা অ্যাটমের মধ্যে এরকম আনপেয়ার্ড ইলেকট্রনগুলো কি করবে, আনপেয়ার্ড ইলেকট্রনগুলো ওভারল্যাপের থ্রু দিয়ে স্ট্রং মেটালিক বন্ডিং তৈরি করবে। মেটালিক বন্ডিং যত স্ট্রং হবে তত মেটাল হার্ড হবে, তত তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়বে, মানে মেটালিক ক্যারেক্টার তত স্ট্রং হবে, কারণ মেটাল তত হার্ড হয়ে যাবে। মেটালিক যে ক্যারেক্টারগুলো হার্ডনেস আসবে, মেটালিক বন্ড স্ট্রং হবে, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন বেড়ে যাওয়া মানে মেটালিক বন্ডিং এনহ্যান্স হওয়া। তাহলে মেটালিক বন্ডিং কেমন করে এনহ্যান্স হবে, যত আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে তত মেটালিক বন্ডিং এনহ্যান্স হবে। আচ্ছা, মেটালিক বন্ডিং যদি এনহ্যান্স হয় তাহলে অ্যাটমগুলোকে, ক্রিস্টাল থেকে অ্যাটমগুলোকে সেপারেট করে দেওয়ার জন্য রিকোয়ার্ড এনার্জিও বাড়বে, যেটা বলছে এনথালপি অফ অ্যাটমাইজেশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দিস ইজ অলসো প্রপোর্শনাল টু এনথালপি অফ অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশনের এনথালপিও তত বাড়বে। অ্যাটমাইজেশনটা কাকে বলে, ক্রিস্টালটাকে ব্রেক করে ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলোকে সেপারেট করে দেওয়া, অ্যাটমে কনভার্ট করে দেওয়া। ক্রিস্টালকে ব্রেক করার জন্য কোন এনার্জিকে, কোন বন্ডকে ব্রেক করতে হবে, ওই ক্রিস্টালের মধ্যে প্রেজেন্ট থাকা অ্যাটমগুলোর মধ্যে প্রেজেন্ট থাকা মেটালিক বন্ডিংকে ব্রেক করতে হবে। তাহলে আমরা বলতে পারছি আনপেয়ার্ড ইলেকট্রন যত বাড়ছে তত আনপেয়ার্ড ইলেকট্রনগুলোর মধ্যে, দুটো তিনটে অ্যাটমের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলোর মধ্যে ওভারল্যাপের এক্সচেঞ্জ বাড়ছে ইন দা ক্রিস্টাল, এন্ড ওভারল্যাপের এক্সচেঞ্জ যত বাড়ছে তত মেটালিক বন্ডিং স্ট্রং হচ্ছে। মেটালিক বন্ডিং যত স্ট্রং হচ্ছে তত ওই ক্রিস্টালের ওই মেটালিক বন্ডিংকে ব্রেক করে ইন্ডিভিজুয়াল অ্যাটমে কনভার্ট করার জন্য রিকোয়ার্ড এনার্জি, দ্যাট ইজ এনথালপি অফ অ্যাটমাইজেশন, সেটাও তত বাড়ছে। মেটালিক বন্ডিং যত বাড়ছে, আনপেয়ার্ড ইলেকট্রন যত বাড়ছে, মেটালিক বন্ডিং বাড়ছে, মেটালিক বন্ডিং বাড়ছে মানে
ওই মেটালিক বন্ডিংকে ব্রেক করে পুরো ক্রিস্টালের অ্যাটমগুলোকে ইন্ডিভিজুয়াল অ্যাটমে কনভার্ট করার জন্য রিকোয়ার্ড এনার্জি, যেটাকে এনথালপি অফ অ্যাটমাইজেশন বলা হচ্ছে, সেটাও বাড়ছে। তার মানে এবার দেখতে হবে ট্রেন্ডটা কেমন করে হচ্ছে। ট্রেন্ডটা কেমন করে ট্রেন্ড হচ্ছে, যদি দেখো স্ক্যান্ডিয়াম 3d1, তারপরে টাইটানিয়াম 4s2 সবেতেই আছে, 3d1 4s2, টাইটানিয়াম 3d2 4s2, ভ্যানাডিয়াম 3d3 4s2, ক্রোমিয়াম 3d5 4s2, ম্যাঙ্গানিজ 3d5 4s1, ম্যাঙ্গানিজ 3d5 4s2, আয়রন 3d6 4s2। ভালো করে দেখবে 3d1 4s2 তে আনপেয়ার্ড ইলেকট্রন কটা? আনপেয়ার্ড ইলেকট্রন স্ক্যান্ডিয়ামে একটাই, 3d1 টাই আনপেয়ার্ড ইলেকট্রন। টাইটানিয়ামে আনপেয়ার্ড কটা? 3d2 দুটোই। ভ্যানাডিয়ামে আনপেয়ার্ড কটা? 3d3 তিনটে। ক্রোমিয়ামে আনপেয়ার্ড কটা? 3d5 4s1 ছটাই। বাট ম্যাঙ্গানিজে আনপেয়ার্ড কমতে শুরু করলো, কারণ 4s2 পেয়ার্ড আপ, only 3d5, that is 5টা আবার আনপেয়ার্ড। এই আনপেয়ার্ড আবার কমতে শুরু করলো, 3d6 হয়ে গেছে, 4s2 তো পেয়ার্ড, 3d6 মানে একটা পেয়ার্ড হয়ে গেছে, মানে 4টে আনপেয়ার্ড। 3d6 মানে একটা পেয়ার্ড, সো 4 আনপেয়ার্ড। 3d6 কনফিগারেশনে, আয়রনের কনফিগারেশনে 4টে আনপেয়ার্ড আছে, একটা পেয়ার্ড আপ হয়ে আছে। তারপরে যদি যাও কোবাল্ট 3d7 4s2, 3d7 মানে তিনটে আনপেয়ার্ড, 3d7 মানে দুটো পেয়ার্ড হয়ে গেছে, তিনটে আনপেয়ার্ড রয়েছে, তিনটে আনপেয়ার্ড। নিকেলে যদি যাও 3d8 4s2, 3d8 মানে তিনটে পেয়ার্ড, এখন দুটো আনপেয়ার্ড, তো আবার আনপেয়ার্ড কমতে শুরু করেছে, আনপেয়ার্ড কমতে শুরু করেছে। তার মানে এটা কি, উপর থেকে নিচে যদি যায়, মানে উপর থেকে নিচে তো না, লেফট টু রাইটে, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অবধি যাচ্ছে, জিঙ্কে গিয়ে তো 3d10 4s2 সবই আনপেয়ার্ড, সবই পেয়ার্ড হয়ে গেছে। তার মানে স্ক্যান্ডিয়ামে একটা আনপেয়ার্ড 3d1, টাইটানিয়ামে দুটো আনপেয়ার্ড, ভ্যানাডিয়ামে তিনটে আনপেয়ার্ড, ক্রোমিয়ামে 6টা আনপেয়ার্ড, ম্যাঙ্গানিজে আবার 5টা আনপেয়ার্ড। ম্যাঙ্গানিজ থেকে আনপেয়ার্ড বাড়ছে, সরি কমছে। তার মানে এই অবধি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেড়েছিল, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইনক্রিজ করেছে আপ টু ক্রোমিয়াম, বাট ক্রোমিয়ামের পর থেকে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ডিক্রিজ করছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ডিক্রিজ করছে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কি হলো, ডিক্রিজ করলো। তাহলে বেড়ে বাড়লো কতদূর, ক্রোমিয়াম অবধি। স্ক্যান্ডিয়ামে একটা আনপেয়ার্ড, টাইটানিয়ামে দুটো, ভ্যানাডিয়ামে তিনটে, ক্রোমিয়ামে 6টা, তারপরে ম্যাঙ্গানিজে 5টা, আয়রনে 4টে, কোবাল্টে 3টে, নিকেলে দুটো, কপারে একটা, এন্ড জিঙ্কে কোনো আনপেয়ার্ড আবার প্রেজেন্স নেই। তার মানে মেটালিক ক্যারেক্টার কেমন করে ভ্যারি করবে, একটু আগে আমরা দেখলাম আনপেয়ার্ড ইলেকট্রন বেড়ে যাওয়া মানে স্ট্রং বন্ড তৈরি হবে থ্রু ওভারল্যাপ, মেটালিক বন্ডিং স্ট্রং হবে। তার মানে আপ টু ক্রোমিয়াম আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে, সো মেটালিক ক্যারেক্টার বাড়বে, এন্ড ক্রোমিয়ামের পর থেকে মেটালিক ক্যারেক্টার ডাউন হয়ে যাবে, ম্যাগনেসিয়াম থেকে মেটালিক ক্যারেক্টার কমবে আপ টু জিঙ্ক। এই কারণে জিঙ্ক হচ্ছে অত্যন্ত সফট মেটাল, জিঙ্ক ইজ আ ভেরি সফট মেটাল। জিঙ্কের ক্যাটাগরিতে থাকা, জিঙ্কের গ্রুপে থাকা জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, মার্কিউরিতে এত সফট হয়ে গেছে যে ওটা রুম টেম্পারেচারে সলিড অবধি হতে পারে, লিকুইড হয়ে গেছে, এতই সফট হয়ে গেছে। তার মানে সিচুয়েশনটা হচ্ছে যত আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে, হার্ডনেস বাড়ছে, মেটালিক ক্যারেক্টার স্ট্রং হচ্ছে, মেটালিক বন্ড স্ট্রং হচ্ছে, ক্রিস্টালের স্টেবিলিটি বাড়ছে। যত আনপেয়ার্ড ইলেকট্রন কমে যাচ্ছে, তত মেটালিক ক্যারেক্টার উইক হতে থাকছে, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে ওভারল্যাপ করে স্ট্রং মেটালিক বন্ডিং তৈরি করা যাচ্ছে না। যত মেটালিক ক্যারেক্টার উইক হচ্ছে, তত হার্ডনেসও কমছে, সফটনেস বাড়ছে। সেই কারণে এন্ড অফ দা পিরিয়ডে থাকা জিঙ্ক, এন্ড অফ দা সিরিজে থাকা জিঙ্ক, যেখানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, 3d10 4s2 সব পেয়ার্ড, আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সেটা অত্যন্ত সফট মেটাল। জিঙ্কের গ্রুপে থাকা মার্কিউরি এতই সফট যে সেটা লিকুইড অবধি হয়ে গেছে, ওটা সলিড মেটাল অবধি নেই, মানে মেটাল বাট সলিড অবধি হতে পারে না, লিকুইড হয়ে গেছে, এতই তার সফটনেস বেড়ে গেছে। কারণ
আনপেয়ার্ড ইলেকট্রন একেবারেই নেই। ক্লিয়ার? সো আনপেয়ার্ড ইলেকট্রন এরকম ভাবে মেটালিক ক্যারেক্টারকে কন্ট্রোল করে। একই ভাবে এনথালপি অফ অ্যাটমাইজেশন যদি বলো, আনপেয়ার্ড ইলেকট্রন আপ টু ক্রোমিয়াম বেড়েছে, ক্রোমিয়াম অবধি আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ার জন্য কি বেড়েছে, ক্রোমিয়াম অবধি আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ার জন্য এনথালপি অফ অ্যাটমাইজেশন বাড়বে, এন্ড তারপর থেকে ম্যাঙ্গানিজ থেকে নিকেল বা জিঙ্ক অবধি এনথালপি অফ অ্যাটমাইজেশন কমবে, মানে অ্যাটমগুলোকে সেপারেট করার জন্য রিকোয়ার্ড এনার্জি কমবে। ক্রিস্টালে কম এনার্জি দিতে হবে অ্যাটমগুলোকে সেপারেট করার জন্য, অ্যাটমাইজেশন প্রসেসের জন্য। অ্যাটমগুলোকে সেপারেট করার প্রসেস কি বলা হয়? অ্যাটমাইজেশন। তাই ক্রিস্টালে কম এনার্জি দিতে হবে, যত আনপেয়ার্ড ইলেকট্রন কম থাকছে তত ক্রিস্টালে কম এনার্জি দিতে হবে অ্যাটমগুলোকে সেপারেট আউট করার জন্য, কিন্তু ক্রিস্টালে বেশি এনার্জি দিতে হবে যদি আনপেয়ার্ড ইলেকট্রন বেশি থাকে। সো একইভাবে ক্রোমিয়াম অবধি আনপেয়ার্ড ইলেকট্রন বেশি, তাই এনথালপি অফ অ্যাটমাইজেশন বাড়ছে, তারপরে আনপেয়ার্ড ইলেকট্রন কমছে, সো এনথালপি অফ অ্যাটমাইজেশন একইভাবে কমতে থাকছে। সো আনপেয়ার্ড ইলেকট্রন এইভাবে এই দুটো ফ্যাক্টরকে কন্ট্রোল করছে, একটা মেটালিক ক্যারেক্টার, একটা হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশন। আনপেয়ার্ড ইলেকট্রন এরকম আরো একটা ফ্যাক্টরকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। সো দেখে নাও গ্রাফের থ্রু দিয়ে মেল্টিং পয়েন্টটা দেখে নাও। একইভাবে লজিক হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যত বাড়বে, আনপেয়ার্ড ইলেকট্রন ইজ প্রপোর্শনাল টু মেটালিক বন্ডিং, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ প্রপোর্শনাল টু মেটালিক বন্ডিং, আর মেটালিক বন্ডিং যত হবে তত ওই মেটালকে হিট করে তাকে লিকুইডে কনভার্ট করতে বেশি এনার্জি লাগবে, তার মানে মেল্টিং পয়েন্ট তত বাড়বে। আনপেয়ার্ড ইলেকট্রন যত বাড়ছে তত ওভারল্যাপের এক্সটেন্ট বাড়ছে, তো মেটালিক বন্ডিং বাড়ছে, মেটালিক বন্ডিং যত বাড়ছে তত ওই ক্রিস্টালকে হিট করে লিকুইডে কনভার্ট করার জন্য লিকুইড এনার্জিও বাড়বে, তাহলে মেল্টিং পয়েন্ট তত বাড়তে চলেছে। তার মানে একইভাবে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন কোথায় সবথেকে বেশি ছিল? ক্রোমিয়ামে, তার মানে ক্রোমিয়াম অবধি মেল্টিং পয়েন্ট হাই হওয়া উচিত। তো দেখো এইখান থেকে শুরু হচ্ছে, ক্রোমিয়ামে ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে ফল হয়ে যাচ্ছে, ফল হয়ে এরকম ভাবে যাচ্ছে। 3D সিরিজে দেখো ক্রোমিয়ামে গিয়ে ম্যাক্সিমাম, 3D সিরিজে 4D সিরিজে কোথায় হাই হওয়া উচিত? ক্রোমিয়ামের ঠিক নিচে যে আছে তার কাছে, সেটা কে? সেটা হচ্ছে মলিবডিনাম। সেখানে দেখো মলিবডিনামে গিয়ে হাই হয়েছে, সবথেকে হাই হয়েছে, তারপরে ফল করতে শুরু করেছে। তার নিচে কি আছে? টাংস্টেন, টাংস্টেনে হাই হয়েছে, তার নিচে ফল করতে শুরু করেছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যেখানে আনপেয়ার্ড ইলেকট্রন ম্যাক্সিমাম ছিল ক্রোমিয়ামে, 6টা আনপেয়ার্ড ইলেকট্রন নেই পুরো সিরিজে আর কোথাও। 6টা আনপেয়ার্ড ইলেকট্রন ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন এখানেই আছে। তাই এদের এখানে কি হয়েছে? যেহেতু হাফ ফিল্ড স্টেবিলিটির ব্যাপার আছে, তাই এখানে 6টা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে। হওয়ার কথা ছিল D4S2, বাট হয়ে যাচ্ছে D5S1, তাই তো n-1 D5NS1 এটা হয়ে যাচ্ছে। তো সেই কারণে আনপেয়ার্ড ইলেকট্রন এখানে বেশি, আনপেয়ার্ড ইলেকট্রন যে পয়েন্টে বেশি আছে সেই পয়েন্টে মেটালিক বন্ডিং সবথেকে স্ট্রং, কারণ সেখানে স্ট্রং ওভারল্যাপ তৈরি হচ্ছে, আর সেই কারণে সেই ক্রিস্টালগুলোকে ব্রেক করে, সেই ক্রিস্টালের মধ্যে মেটালিক বন্ডিংকে ব্রেক করে তাকে লিকুইডে কনভার্ট করার জন্য লিকুইড এনার্জি বেশি লাগবে, দ্যাট ইজ মেল্টিং পয়েন্টও বাড়ছে। তার মানে আমরা লজিক্যালি বলতে পারি এই সিকোয়েন্সটা, সেই কারণে আমরা স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম অবধি বলতে পারি মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করবে, তারপরে ক্রোমিয়ামের পর থেকে যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন কমে যাচ্ছে, তাই ম্যাঙ্গানিজ থেকে জিঙ্ক অবধি বলতে পারি ফার্দার মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করবে, যেটা এখানে হয়েছে ক্লিয়ারলি গ্রাফে দেখতে পাচ্ছি। তো আনপেয়ার্ড ইলেকট্রন তিনটা ফ্যাক্টরকে কন্ট্রোল করছে, মেটালিক প্রপার্টি, দেন হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশন, এন্ড থার্ড হচ্ছে মেল্টিং পয়েন্ট। সো এই তিনটে প্রপার্টি বইতে হয়তো প্রপার্টি সেন্সে লেখা আছে, বাট এদের কন্ট্রোলিং ফ্যাক্টর সেন্সে আমরা ক্লাসে দেখলাম যে প্রপার্টিগুলোকে কন্ট্রোল করছে একটাই ফ্যাক্টর, দ্যাট ইজ আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হওয়া মানে মেটালিক বন্ডিং স্ট্রং হওয়া, এন্ড অ্যাকর্ডিংলি এনথালপি অফ অ্যাটমাইজেশন বাড়া, মেল্টিং পয়েন্টও বেড়ে যাওয়া। ক্লিয়ার? সো আনপেয়ার্ড ইলেকট্রন এই ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করছে। আনপেয়ার্ড ইলেকট্রনের পরে আমরা চলে যাচ্ছি নেক্সট ফ্যাক্টরে। কারণ কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে, কারণ এইখানে কোনো নিউমেরিক্যাল ব্যাপার নেই, কোনো কিছু নেই, জাস্ট কনসেপচুয়ালি বোঝা। পিরিয়ডিক টেবিলে যে সমস্ত কনসেপ্ট পড়েছিলে, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, নিউক্লিয়ার চার্জ, স্ক্রিনিং এফেক্ট, নাম্বার অফ শেলস, এই সমস্ত বেসিক কনসেপ্ট গুলো যেগুলো পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে পড়েছিলে ক্লাস 11 এ, সেগুলোর উপর বেস করে এই সমস্ত কিছু ডেভেলপমেন্টটা হচ্ছে। সেগুলো বেসিক্যালি পিরিয়ডিক টেবিলের এক প্রকার এক্সটেনশন চলছে। প্রত্যেকটা স্লাইডে দেখো পিরিয়ডিক টেবিলটা প্রেজেন্স থাকতেই হচ্ছে। তাই কারোর কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে, কারণ এখানে পুরোপুরি কনসেপচুয়াল ডেভেলপ হবে, এন্ড কনসেপচুয়াল ডেভেলপ হওয়ার সময় তোমাকে পুরোপুরি ভাবে পিরিয়ডিক টেবিলের পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। তাই কেউ যদি কোথাও কিছু মিস করো, ভুলে গিয়ে থাকো, কিছু অসুবিধা হয়, অবশ্যই জিজ্ঞেস করে নেবে। চলে আসছে নেক্সট প্যারামিটার, দ্যাট ইজ আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জিতে এমনিতে আমরা কি জানি, লেফট টু রাইট এর রেডিয়াস কমে। এমনি জেনারেল ট্রেন্ডটা কেমন? জেনারেল ট্রেন্ড হচ্ছে লেফট টু রাইট এ নিউক্লিয়ার চার্জ বাড়ে, রেডিয়াস কমে, তার মানে
আয়নাইজেশন এনার্জি বাড়ে, কারণ ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনকে নক আউট করতে বেশি এনার্জি লাগবে, যেহেতু নিউক্লিয়ার চার্জ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে বলে রেডিয়াস কমছে, আয়নাইজেশন এনার্জি তার মানে বাড়বে। এবারে ডি কন্ট্রাকশন হচ্ছে ডি অরবিটাল বরাবর, মানে ডি অরবিটাল বরাবর একটু বেশি বেশি কন্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ কিনা? ডি অরবিটাল বরাবর কি আছে? ডি কন্ট্রাকশন আছে, ডি কন্ট্রাকশন আছে। ডি কন্ট্রাকশন মানে কি? স্ক্রিনিং এফেক্ট পুয়ার হওয়ার জন্য রেডিয়াস একটু বেশি বেশি কমছে। ডি কন্ট্রাকশন কি? স্ক্রিনিং এফেক্টের জন্য রেডিয়াস একটু বেশি বেশি কমছে। তাহলে বলো লেফট টু রাইটে রেডিয়াস যদি একটু বেশি বেশি কমে, নিউক্লিয়ার চার্জ একটু বেশি বেশি বাড়বে, নিউক্লিয়ার চার্জ বেশি বেশি বাড়ে মানে ভ্যালেন্স চার্জ থেকে ইলেকট্রনকে নক আউট করার জন্য একটু বেশি বেশি এনার্জি লাগবে, তার মানে আয়নাইজেশন এনার্জিও যা বাড়ার কথা তার থেকে একটু বেশি বেশি বাড়বে। সেটাই বলেছে এস ব্লকের জন্য বা পি ব্লকের জন্য যা হওয়ার কথা ছিল, এস ব্লক বা পি ব্লকের জন্য এমনিতেই আয়নাইজেশন এনার্জি লেফট টু রাইটে বাড়ারই কথা, কিন্তু ডি ব্লকের জন্য একটু বেশি বেশি বাড়বে লেফট টু রাইটে যদি মুভ করি। সো লেফট টু রাইটে ডি কন্ট্রাকশন হচ্ছে যে ডি কন্ট্রাকশন এমনিতেই রেডিয়াস কম ছিল, নিউক্লিয়ার চার্জ বাড়ছিল, তাই আয়নাইজেশন এনার্জি বাড়ছিল লেফট টু রাইটে। নরমাল ট্রেন্ড যদি মনে করে রাখো যে লেফট টু রাইটে নিউক্লিয়ার চার্জ বাড়ে, কিন্তু ডি কন্ট্রাকশনের জন্য রেডিয়াস একটু বেশি বেশি কমছে, তার জন্য নিউক্লিয়ার চার্জ একটু বেশি বেশি বাড়ছে ভ্যালেন্স শেলের উপরে, তার জন্য ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনকে নক আউট করতে একটু বেশি বেশি এনার্জি লাগছে। তাই এস ব্লক বা পি ব্লকের জন্য যে আয়নাইজেশন এনার্জি হওয়ার কথা, ডি ব্লক গুলোর জন্য আয়নাইজেশন এনার্জি লেফট টু রাইটে একটু বেশি বেশি করে বাড়ছে এস ব্লক বা করসপন্ডিং এস ব্লক বা পি ব্লকের থেকে। মানে এখানে এস ব্লক আছে, ওই দিকে পি ব্লক আছে, এস ব্লক বা পি ব্লকের থেকে ডি ব্লক বরাবর দেখা যাবে একটু আয়নাইজেশন এনার্জি বেশি বেশি এনহান্সমেন্ট হয়েছে বিকজ অফ দ্য ডি কন্ট্রাকশন। সেটাতে গেল লেফট টু রাইটে। ওকে, উপর থেকে নিচে কি হবে দেখে নেওয়া যাক। আচ্ছা, তার আগে একবার দুটো কেস দেখে নেওয়া যাক। একটা হচ্ছে জিঙ্ক, জিঙ্কের বলছে হাই আয়নাইজেশন এনার্জি আছে, তার কারণটা কি? জিঙ্কের কনফিগারেশন দেখে নেওয়া যাক। লেফট টু রাইটে কি হয়েছে দেখে নিয়মিত, লেফট টু রাইটে বলেছে বেড়েছে, বেড়ে এইখানে আছে জিঙ্ক, বলছে এর টু মাস হাই হয়ে গেছে বাড়তে বাড়তে, জিঙ্কের আয়নাইজেশন এনার্জি বলছে টু হাই হয়ে গেছে, ডি কন্ট্রাকশন হচ্ছে এখানে বেড়েছে, আর বাড়তে বাড়তে জিঙ্কের আয়নাইজেশন এনার্জি টু হাই বলছে। কেন? জিঙ্কের কনফিগারেশন 3d10 4s2 which is a fulfilled configuration, fulfilled D, fulfilled S, D ও fulfilled, S ও fulfilled। ইলেকট্রনিক কনফিগারেশন যদি ফুলফিলড হয়, এখান থেকে ইলেকট্রনকে নক আউট করতে বেশি এনার্জি লাগবে, energy required to knock out valence electron। ভ্যালেন্স ইলেকট্রনকে নক আউট করতে বেশি এনার্জি লাগবে, কারণ ফুলফিলড কনফিগারেশন, ডি ও ফুলফিলড, এস ও ফুলফিলড, তার মানে আয়নাইজেশন এনার্জি যা হওয়ার কথা, ট্রেন্ড তো এমনি বাড়ছে, জিঙ্কে আরো বেশি হয়ে যাবে, তাই হাই আয়নাইজেশন থেরাপি হয়ে যাচ্ছে জিঙ্কের জন্য। মানে সিচুয়েশনটা কি রকম? এমনিতেই লেফট টু রাইটে বাড়ছিল, ডি কন্ট্রাকশনের জন্য একটু বেশি বেশি বাড়ছে, ওই বেশি বেশি বাড়তে বাড়তে জিঙ্কে গিয়ে অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে আয়নাইজেশন এনার্জি, বিকজ ওর ফুলফিলড কনফিগারেশন ব্রেক হয়ে যাবে যদি এখান থেকে ইলেকট্রন নক আউট করতে। ইলেকট্রন নক আউট হতে গেলে এস থেকে যাবে, 4s থেকে ইলেকট্রন বেরোবে, আর 4s থেকে ইলেকট্রন বেরোতে চাইবে না, কারণ ওর ফুলফিলড ইলেকট্রনিক কনফিগারেশন আছে, যেহেতু চাইবে না সেই কারণে ওর জোর করে বার করতে হলে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। বেশি এনার্জি সাপ্লাই করা মানে হচ্ছে আয়নাইজেশন এনার্জি অনেকটা বেড়ে যাওয়া। ক্রোমিয়াম আর কপার এদেরও যথেষ্ট হাই আয়নাইজেশন এনার্জি থাকছে। কেমন থাকছে? ক্রোমিয়ামের কি আছে? হাফ ফিল্ড কনফিগারেশন 3d5 4s1 which is a half filled, D half filled, S half filled, half filled configuration। কপারের কি আছে? 3d10 4s1, একটা হাফ ফিল্ড একটা ফুল, ডিটা মেইনলি ফুল ফিল্ড। তার মানে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কে ব্রেক করে যদি ইলেকট্রনকে নক আউট করতে হয়, এনার্জি তো বেশি দিতেই হবে। হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের স্টেবিলিটি কে ব্রেক করে যদি ইলেকট্রনকে নক আউট করতে হয় ভ্যালেন্স শেল থেকে, এনার্জি তো বেশি দিতেই হবে। আয়নাইজেশন এনার্জি এদের জন্য বাড়বে। মানে এদিক থেকে এদিকে বাড়ছিল, যেখানে ক্রোমিয়াম আছে
ওখানে একটু বেশি এনহ্যান্স হয়ে যাবে, তারপর হয়তো আবার একটু কমে যাবে। আবার যেখানে কপার আছে ওখানে আরেকটু এনহ্যান্স হয়ে যাবে, জিঙ্কে গিয়ে আরো এনহ্যান্স হয়ে যাবে। তার মানে এমনিতেই বাড়ছিল, বাড়তে 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 ক্রোমিয়ামের জায়গায় এসে একটু শার্প বেড়ে যাবে, তারপরে ক্রোমিয়ামের পরে ম্যাঙ্গানিজ হবে, তারপরে একটু কমে আবার একটু স্মুথলি বাড়বে, কপারে গিয়ে আরো একটু শার্প বাড়বে, জিঙ্কে গিয়ে আরো ম্যাসিভ হয়ে যাবে। তো আয়নাইজেশন এনার্জি ভ্যারিয়েশনটা এরকম করে হবে যে যেখানে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবিলিটিকে ব্রেক করতে হবে ওখানে আয়নাইজেশন এনার্জি শার্প বেড়ে যাবে। তার কারণটা হচ্ছে ওই ব্রেকিংটার জন্য বেশি এনার্জি লাগবে ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনকে নক আউট করতে। আর এমনিতেই ডিকন্ট্রাকশন চলছে পুরো ডি সিরিজ বরাবর, তাই আয়নাইজেশন এনার্জি এস ব্লক বা পি ব্লকের জন্য যা হওয়ার কথা তার থেকে একটু বেশি বেশি করে নরমালি বাড়বে, কারণ ডিকন্ট্রাকশন চলছে পুরো সিরিজ বরাবর। ডিকন্ট্রাকশনের মধ্যে আবার যেখানে যেখানে হাফ ফিল্ড ফুল ফিল্ড কেস আসছে সেখানে একটু বেশি বেশি করে আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকছে। সেটা হয়ে গেল পুরোপুরি লেফট টু রাইটে আয়নাইজেশন এনার্জি কেমন করে মুভ করে। চলে আসছে এবার টপ টু বটম কেমন করে মুভ করে। টপ টু বটম, উপর থেকে নিচে। তো বলছি উপর থেকে নিচে আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করার কথা, নরমালি ডিক্রিজ করার কথা। কেন নরমালি ডিক্রিজ করার কথা সেটাও দেখে নেব। এন্ড পোস্ট ল্যান্থনাইটস এ বলছে আবার ইনক্রিজ করে যায়। সো নরমালি কি হওয়ার কথা একবার এখান থেকে দেখে নিই। উপর থেকে নিচে নামলে নাম্বার অফ শেল বাড়ে, নাম্বার অফ শেল বাড়লে রেডিয়াস বাড়ে, রেডিয়াস বাড়লে ভ্যালেন্স শেল দূরে চলে যায়, তাই দূরের ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনকে নক আউট করা সোজা, তাই এনার্জি কমে। এটা নরমালি হয়। নাম্বার অফ শেল বাড়ছে 1s 2s 3s 4s 5s 6s 7s, ক্লিয়ারলি নাম্বার অফ শেল বাড়ছে। একটা করে শেল বেড়ে যাওয়া, রেডিয়াস বেড়ে যাওয়া, নিউক্লিয়াস থেকে দূরে দূরে ভ্যালেন্স শেল অ্যাড হচ্ছে, আর রেডিয়াস বেড়ে যাওয়া, দূরে দূরে ভ্যালেন্স শেল অ্যাড হওয়া, এর মানেটা কি? এর মানে হচ্ছে আয়নাইজেশন এনার্জি ড্রপ করছে, কারণ দূরে দূরে শেল থেকে ইলেকট্রনকে নক আউট করতে বেশি বেশি এনার্জি লাগবে, সরি কম কম এনার্জি লাগবে। দূরে দূরে শেল থেকে ইলেকট্রনকে নক আউট করার জন্য কম কম এনার্জি লাগবে, আর কম কম এনার্জি লাগবে মানে হচ্ছে তোমার আয়নাইজেশন এনার্জি কি হবে? এনার্জি কমে যাবে। এটা নরমালি হওয়ার কথা। সো ডি ব্লকদের জন্য নরমালিটা কেমন করে ভ্যারি করছে দেখি। সো এইখান থেকে এইখানে আয়নাইজেশন এনার্জি মানে 3d থেকে 4d তে যদি যাই আয়নাইজেশন এনার্জি কমার কথা, সো কমছে। কিন্তু 4d থেকে 5d তে যদি যাই এইখানে আয়নাইজেশন এনার্জি বেড়ে যাচ্ছে। কারণটা কি বলছে? কারণ এই রিজিয়নে হয়ে গেছে ল্যান্থানাইট কন্ট্রাকশন, এইখানে হয়ে গেছে ল্যান্থানাইট কন্ট্রাকশন। কি হয়ে গেছে এখানে? ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন যদি কোথাও হয়ে যায় তার মানে কন্ট্রাকশনের জন্য কি হয়েছে? রেডিয়াস কমেছে, নিউক্লিয়ার চার্জ যা বাড়ার কথা তার থেকে বেশি বেশি বেড়েছে। নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়া মানে ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনকে নক আউট করতে বেশি এনার্জি লাগবে। তাই এই সিরিজ বরাবর যেখানে ল্যান্থানাইটস গুলোর পরের এলিমেন্ট পোস্ট ল্যান্থানাইটস, সেখানে আয়নাইজেশন এনার্জি দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। মানে ফোর্থ পিরিয়ড থেকে ফিফথ পিরিয়ডে 3d সিরিজ থেকে 4d সিরিজে আয়নাইজেশন এনার্জি কমলো যেরকম নরমালি কমার কথা, কিন্তু 4d থেকে 5d তে আয়নাইজেশন এনার্জি বেড়ে গেল। 3d থেকে 4d তে 3d to 4d আয়নাইজেশন এনার্জি কমলো, কিন্তু 4d to 5d আয়নাইজেশন এনার্জি বাড়লো। বিকজ 5d যখন আসছে তখন ল্যান্থানাইটস কন্ট্রাকশন ফেস করে তাকে আসতে হচ্ছে। ল্যান্থানাইট কন্ট্রাকশন ফেস করে আসছে মানে ল্যান্থানাইটস এর জন্য কন্ট্রাকশনের জন্য রেডিয়াস কমেছে, নিউক্লিয়ার চার্জ বেড়েছে, ইলেকট্রন নক আউট করতে রিকোয়ার্ড এনার্জি বাড়বে, তাই আয়নাইজেশন এনার্জি দেখা যাচ্ছে বেড়ে গেল এখানে। সো পোস্ট ল্যান্থানাইটস যাদের আছে তাদের আয়নাইজেশন এনার্জি একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। পোস্ট ল্যান্থানাইটস এর মধ্যে আয়নাইজেশন এনার্জি বেড়ে যাচ্ছে, কিন্তু এমনিতে কম ছিল। সো এমনিতে কেন কম ছিল? এমনিতে হচ্ছে শেল নাম্বার বাড়ছে উপর থেকে নিচে, রেডিয়াস বাড়ছে, আয়নাইজেশন এনার্জি কমার কথা, কারণ ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনকে নক আউট করতে কম এনার্জি লাগবে। কিন্তু ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য ল্যান্থানাইট কন্ট্রাকশনটাকে যদি মাথায় রাখি তাহলে সিকোয়েন্সটা কেমন হবে? এটাকে মাথায় রাখলে সো এটা কিন্তু আরেকটা কনসিকুয়েন্স, আমরা কনসিকুয়েন্স অফ ল্যান্থানাইট কন্ট্রাকশন দেখেছিলাম। হাই আয়নাইজেশন এনার্জি হয়েছে পোস্ট ল্যান্থানাইটস এর মধ্যে। সো কেমন করে হচ্ছে সেটাই আমরা দেখে নিচ্ছি। সো ধরো থার্ড গ্রুপ, ফোর্থ গ্রুপ, ফিফথ গ্রুপ, তিনটে গ্রুপ নিয়ে দেখছি, এন্ড ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড, সেভেন্থ পিরিয়ড। তো এখানে কি আছে? স্ক্যান্ডিয়াম, এট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম। এখানে কি আছে? ভ্যানাডিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম। এখানে কি আছে? সরি ভ্যানাডিয়াম না, টাইটেনিয়াম, টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম।
এখানে কি আছে ভ্যানাডিয়াম, নায়োবিয়াম, ট্যান্টালাম। তার মানে কি বলছে, যখন আমরা 4th to 5th এ আসছি তখন আয়নাইজেশন এনার্জি বাড়ছে, এই সরি কমছে, যেটা কমার কথা ছিল, এই যে কমার কথা কমছে। কিন্তু যখন 5th to 6th এ আসছি তখন আয়নাইজেশন এনার্জি কমার কথা হলো বেড়ে যাচ্ছে, কারণ এই রিজিয়নে এফ কন্ট্রাকশন আছে। এইখানে আছে ল্যান্থনাইট কন্ট্রাকশন। সো ল্যান্থনাইট কন্ট্রাকশন এই রিজিয়নে থাকার জন্য এরপরে যে এলিমেন্ট গুলো যাচ্ছে এই এলিমেন্ট গুলোর মধ্যে কি হচ্ছে, আয়নাইজেশন এনার্জি বেড়ে গেল। কারণ কন্ট্রাকশন থাকা মানে রেডিয়াস কমবে, রেডিয়াস কমা মানে অ্যাট্রাকশন বাড়বে, মানে ভ্যালেন্স থেকে ইলেকট্রনকে নক আউট করতে বেশি এনার্জি লাগবে। তাই এখান থেকে এখানে আয়নাইজেশন এনার্জি গুলো বাড়ছে, কমছিল। 4 to 5 সিরিজে স্ক্যান্ডিয়াম টু ইট্রিয়াম আয়নাইজেশন এনার্জি কমবে, কিন্তু ইট্রিয়াম থেকে ল্যান্থানিয়াম আয়নাইজেশন এনার্জি বাড়বে। টাইটানিয়াম থেকে জার্কোনিয়াম আয়নাইজেশন এনার্জি কমবে, কিন্তু জার্কোনিয়াম থেকে হ্যাফনিয়াম আয়নাইজেশন এনার্জি বাড়বে। ভ্যানাডিয়াম থেকে নায়োবিয়াম আয়নাইজেশন এনার্জি কমবে, কিন্তু নায়োবিয়াম থেকে ট্যান্টালামে আয়নাইজেশন এনার্জি বাড়বে, বিকজ দিস পিরিয়ডে ল্যান্থানাইট কন্ট্রাকশন ইন্ট্রোডিউসড হয়ে গেছে। আর কন্ট্রাকশন হয়ে যাওয়া মানে নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়া, রেডিয়াস কমে গিয়ে নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়া, আর নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়া মানে ভ্যালেন্স থেকে ইলেকট্রনকে নক আউট করতে বেশি এনার্জি লাগার কথা। সো দিস ইজ অল অ্যাবাউট আয়নাইজেশন এনার্জি। ডি ব্লকের জন্য চলছে, ওকে। আচ্ছা, এবার কি বলছে, অক্সিডেশন স্টেট স্টার্ট হচ্ছে। নেক্সট প্যারামিটার, আমরা প্রত্যেকটা প্যারামিটার ডি আর এফ এর জন্য পড়ছি। আয়নাইজেশন এনার্জি নিয়ে এফ ব্লকগুলোর মধ্যে অ্যাজ সেরকম কিছু মানে ইম্পর্টেন্ট পয়েন্টস নেই, জেনারেল কনসেপ্ট লাগো, তাহলে নিজেরাই বুঝতে পারবে এফ ব্লকের জন্য কি হওয়া উচিত। ল্যান্থনাইট কন্ট্রাকশন হচ্ছে এফ ব্লক বরাবর, মানে এফ ব্লকের জন্য আয়নাইজেশন এনার্জি একই পাশে থাকা উচিত। এটা আলাদা করে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট না, এটা এখানেই অলরেডি ডিসকাস, যে ল্যান্থনাইট কন্ট্রাকশন যদি হয় মানে ল্যান্থনাম থেকে শুরু করে সিরিয়াম, আর সিরিয়াম থেকে প্রোমেসিয়াম, প্লাস্টিডিয়াম, এবং প্লাস্টিডিয়াম থেকে শুরু করে একবার লুটেশিয়াম, অর্থাৎ ল্যান্থনাম ফলোড বাই সিরিয়াম ফলোড বাই লুটেশিয়াম, পুরো 4s বরাবর ল্যান্থনাইট কন্ট্রাকশন হচ্ছে। কন্ট্রাকশন হওয়া মানে নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া মানে আয়নাইজেশন এনার্জি পুরো ল্যান্থনাইট সিরিজ বরাবর 4s সিরিজ বরাবর বাড়বে, 5s সিরিজ বরাবর একইভাবে বাড়বে, মানে along the lanthanides along the actinides আয়নাইজেশন এনার্জি বাড়বে because of the F contraction। কন্ট্রাকশন থাকা মানে সেখানে আয়নাইজেশন এনার্জি বাড়বে because নিউক্লিয়ার অ্যাট্রাকশন ভ্যালেন্সিয়ালে বেড়ে যাবে। ক্লিয়ার? তাই এটা আলাদা করে এফ ব্লকের জন্য সিরিজটা নিয়ে কোনো কিছু মাথা ঘামালাম না, এফ ব্লকের জন্য আলাদা করে সিকোয়েন্সটা স্টাডি করলাম না, কারণ ডি ব্লকের জন্য স্টাডি করতে গিয়ে এফ ব্লকের পয়েন্ট কভার হয়ে গেছে। নেক্সট যে আমরা পয়েন্টে যাচ্ছি, আমাদের টোটাল সিকোয়েন্সটা কিন্তু বইয়ের মতন করে চলছে না। বইতে কেমন করে আছে, প্রথমে ডি ব্লকে সবকিছু বলেছে, তারপরে এফ ব্লকে সবকিছু বলেছে, বাট আমরা এরকম করে পড়ছি না, কারণ ওদের পড়া ডিফিকাল্টি হবে। আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হলে আমরা এক একটা করে প্যারামিটার চুজ করছি, ওই প্যারামিটার ডি ব্লকের জন্য কেমন, ওই প্যারামিটার এফ ব্লকের জন্য কেমন, এইভাবে কম্পারিজন ওয়েতে করছি, যাতে তোমার আন্ডারস্ট্যান্ডিং থরো ক্ল্যারিটি আসে, কনসেপচুয়াল ক্ল্যারিটি আসে। আমরা কম্পারিজন ওয়েতে করছি, ডি এর জন্য কেমন, এফ এর জন্য কেমন। নেক্সট প্যারামিটার যেটা এরকম ভাবে আসতে চলেছে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। অক্সিডেশন নাম্বারের আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যা যা বললাম, দ্যাট ইজ দুটো প্যারামিটার মেইনলি দেখলাম, একটা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন কেমন করে কন্ট্রোল করছে ডিফারেন্ট প্যারামিটারকে, আয়নাইজেশন এনার্জি কেমন ভাবে ভ্যারি করছে ইন দা পিরিয়ডিক টেবিল ফর ডি ব্লক অ্যাজ ওয়েল অ্যাজ এফ ব্লক। এই পুরো সিচুয়েশনটা আমরা দেখলাম। এতদূর অবধি কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করুন। আমরা ইম্পর্টেন্ট প্যারামিটারে ঢুকে যাচ্ছি, দ্যাট ইজ অক্সিডেশন স্টেট, ভেরি ইম্পর্টেন্ট এটা, অক্সিডেশন স্টেটস। এতদূর অবধি কারো ডাউট আছে বলো? প্রবলেম হয়নি স্যার, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ফাইন, সবারই ক্লিয়ার হোপফুলি। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নিতে পারো যে কোনো সিচুয়েশন। চলে আসছি অক্সিডেশন স্টেট। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ডি ব্লকের জন্য, এখান থেকে কোশ্চেন পাবেই পাবে, এখান থেকে কোশ্চেন শিওর শট। কারণ ডি ব্লকের আমরা যখন শুরুতে পড়েছিলাম, ডি ব্লকের ট্রানজিশন মেটাল বলা হয় জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এক্সেপশন, ওইখানে একটা ক্রাইটেরিয়া করেছিল যে ট্রানজিশন মেটাল যা কার, ট্রানজিশন মেটালের কি কি ফিচার। একটা ফিচার ছিল কালার কমপ্লেক্স তৈরি করে, সো কালার পড়বো আমরা, হয় অ্যাক্সিড ক্লাসে নয় ভেন্টাসের ক্লাসে। নেক্সট কি বলেছিলাম, কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে, সেটা তো পুরোটা চ্যাপ্টার বানিয়ে দিয়েছে, এরপরে চ্যাপ্টারটাই কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আর কি বলেছিলাম, ডি ব্লকের বা ট্রানজিশন মেটালের ফিচার, এরা ক্যাটালিটিক প্রপার্টি শো করে, সেটাও দেখো। আর একটা ফিচার ছিল এটা ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে ট্রানজিশন মেটাল।
এই ভ্যারিয়েবল ভ্যালেন্সি মানে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট ফেরাসফেরিক Fe2+ Fe3+, ক্রোমিয়ামের তো +2 থেকে +6 অবধি ভ্যালেন্সি দেখতে পাওয়া যায়, ম্যাঙ্গানিজের +2 থেকে +7 অবধি ভ্যালেন্সি দেখতে পাওয়া যায়, অসমিয়ামের +2 থেকে +8 অবধি ভ্যালেন্সি দেখতে পাওয়া যায়, মানে +2 +3 +4 +5 +6 +7 +8 সমস্ত ভ্যালেন্সি এটা দেখাচ্ছে। তো ভ্যারিয়েবল ভ্যালেন্সি এরা কেন দেখাচ্ছে, এই অক্সিডেশন স্টেটের রিজনস নিয়ে আমরা স্টার্ট করছি, ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখাচ্ছে কারণ ডি ব্লকের জেনারেল কনফিগারেশনটা দেখো, general configuration of D block n-1 D1 to 10 ns1 to 2। এখান থেকে প্রথমে কোন ইলেকট্রন গুলো বেরোবে, প্রথমে বেরোবে আউটার মোস্ট ইলেকট্রন, দ্যাট ইজ ns1 to 2 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে কনফিগারেশন দাঁড়াবে n-1 D1 to 10 ns0। দিস ইজ +2 অক্সিডেশন স্টেট, যেটা কিনা কমন ডি ব্লকদের কমন অক্সিডেশন স্টেট, যেটা কিনা ডি ব্লকদের কমন অক্সিডেশন স্টেট, দ্যাট ইজ দ্য +2 অক্সিডেশন স্টেট। কারণ হচ্ছে n-1 D1 to 10 অ্যাসিডিস হয়ে গেছে, প্রথম ইলেকট্রনটা ns থেকেই বেরোবে, 4s থেকে বেরোবে, স্ক্যান্ডিয়াম হোক, টাইটেনিয়াম হোক, ভ্যানাডিয়াম হোক, আয়রন হোক, যে কোনো কেউ হোক, আউটার মোস্ট ns থেকেই প্রথম ইলেকট্রনটা বেরোবে, বিকজ দিস ইজ দ্য আউটার মোস্ট। যদিও পুরোটা মিলেই ভ্যালেন্সিয়াল, কিন্তু আউটার মোস্ট পুরোটাই ব্যালেন্স, কিন্তু আউটার মোস্ট হচ্ছে ns। তাই ns থেকে ইনিশিয়াল দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে +2 অক্সিডেশন স্টেট, +2 অক্সিডেশন স্টেট সবার জন্য কমন, Mn2+, Cr2+, Titanium2+, Vanadium2+, Fe2+, Chromium2+, Nickel2+, Cobalt2+, Zinc2+, Copper2+, অল কমন, সবাই +2 কমন, কারণ দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। এরপরে ভ্যারিয়েবল মানে কি, এরপরে আরো ইলেকট্রন বেরোচ্ছে, কেন আরো ইলেকট্রন বেরোচ্ছে, কারণ এরপরে n-1 d তে হাত পড়ছে, মানে এখন ইলেকট্রন যদি বেরোয় সেটা n-1 d থেকেই একটা একটা করে বেরোবে, এখন ইলেকট্রন বেরোলে একটা একটা করে n-1 d থেকেই বেরোবে, মানে +3 অক্সিডেশন স্টেট শো হচ্ছে, মানে n-1 d থেকে একটা বেরোলো, তারপরে +4 n-1 d থেকে আরো একটা বেরোলো, +5 n-1 d থেকে আরো একটা বেরোলো, +6 n-1 d তে যদি স্টিল থাকে সেখান থেকে আরো একটা বেরোলো, এন্ড এইভাবে তারা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করছে। আমরা একটা एग्जांपल দেখে নেব, n-1 d থেকে একে একে ইলেকট্রন বেরোতে পারছে, কারণ n-1 d টাও ভ্যালেন্সিয়ালের মধ্যেই পড়ে, আউটার মোস্ট ছিল না, তাই প্রথমে বেরোয়নি, বাট ns খালি হয়ে যাওয়ার পরে তো n-1 d তেই হাত পড়বে। ইলেকট্রনকে যদি তারপরেও বার করা হয়, যদি তারপরেও ফোটন আসে, যদি তারপরেও এনার্জি আসে, ইলেকট্রন যদি তারপরেও নকআউট হতে থাকে, ns হয়ে যাওয়ার পরে কে বেরোবে, n-1 d বেরোবে। একটা एग्जांपल এর থ্রু দিয়ে দেখেন, ক্রোমিয়াম 3d5 4s1, তাহলে প্রথম দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, +2 অক্সিডেশন স্টেট শো হলো, 3d4 4s0, প্রথম দুটো বেরিয়ে গেছে, তারপর যদি একটা একটা করে বেরোয়, +3 মানে +3 মানে 3d3 একটা বেরোলো, +4 মানে 3d2 আরো একটা বেরোলো, +5 মানে 3d1 আরো একটা বেরোলো, and +6 মানে 3d0 সব বেরিয়ে গেছে। তাহলে ক্রোমিয়াম ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট কেমন করে শো করছে হোপফুলি বুঝতে পারলে। 25 4s1 ছিল, প্রথম দুটো বেরিয়েছে, 4s থেকে একটা বেরিয়েছে, তারপরে 3d থেকে একটা বেরিয়েছে, সো +2, তারপরে +3 মানে 3d3 পড়ে আছে, আরো একটা বেরিয়ে গেল, তারপরে 3d3 থেকে আরো একটা বেরোলো, +4 হলো, তারপরে 3d2 থেকে আরো একটা বেরোলো, +5 হলো, তারপরে 3d1 এ একটাই পড়েছিল সেটাও বেরিয়ে গেল, +6 হলো। +2 থেকে শুরু করে +6 সমস্ত অক্সিডেশন স্টেট শো করছে, দ্যাট ইজ বাই ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট বলছে। যদি ম্যাঙ্গানিজের एग्जांपलও দেখে নি, নিজেরাই বলো কতদূর যাবে, 3d5 4s2, তো যখন প্রথম দুটো ইলেকট্রন বেরোবে +2, যেটা হচ্ছে 3d5 4s0, তারপরে +3 3d4 +2 +4 মানে আরেকটা বের হচ্ছে 3d3
4s তো 0 হয়ে গেছে প্লাস 5 3d2 প্লাস 6 3d1 বেশি হচ্ছে না প্লাস 7 3d0 এতদূর অবধি একটা একটা করে ইলেকট্রন বেরোতে থাকবে প্লাস 2 থেকে শুরু করে প্লাস 7 অবধি সমস্ত অক্সিডেশন স্টেট শো করবে দ্যাট ইজ ওয়াই দে আর শো ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট সবাই যে এতগুলো শো করে তা নয় বাট সবাই দুটো তিনটে করে শোই করে কেউ প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এতদূর শো করে ম্যাগনেটিক হচ্ছে প্লাস 2 থেকে প্লাস 7 সবথেকে বেশি ক্রোমিয়াম হচ্ছে প্লাস 2 থেকে প্লাস 6 একটু আগেই দেখলাম সেরকম করে এরা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে যেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টের একটা ইম্পর্টেন্ট ফিচার যেটা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করতে পারে কিছু অক্সিডেশন স্টেট লোয়ার ক্যাটাগরিতে থাকে মানে প্লাস 2 প্লাস 3 এগুলো লোয়ার অক্সিডেশন স্টেট সেই লোয়ার অক্সিডেশন স্টেটে কম্পাউন্ডের নেচার ডিফারেন্ট হয় কিছু থাকে হায়ার অক্সিডেশন স্টেট যেমন প্লাস 6 প্লাস 7 এইখানে কম্পাউন্ডের নেচার ডিফারেন্ট হয় সো কম্পাউন্ডের নেচার ভ্যারি করে যায় অ্যাকর্ডিং টু দ্য অক্সিডেশন স্টেট তো কেমন করে কম্পাউন্ডের নেচার ভ্যারি করে যায় এবার সেটা আমরা দেখব আচ্ছা এখানে দেখো প্লাস 7 ম্যাগনেটিক দেখো প্লাস 7 অবধি সব দেখিয়ে দিয়ে বসে আছে ক্রোমিয়াম দেখো প্লাস 6 অবধি একটা একটা করে ইলেকট্রন বের হচ্ছে একটা একটা করে ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করছে ক্লিয়ার সো দিস আর দ্য কনফিগারেশন এবং সেখান থেকে একটা করে বের হতে থাকলে কেমন করে তারা ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করছে সেটা আমরা দেখেছি এখানে সো এর কনসিকোয়েন্সে কি হয় দেখা কি ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেটের কনসিকোয়েন্স ফার্স্ট কনসিকোয়েন্স প্লাস 2 প্লাস 3 অক্সিডেশন স্টেটে যদি মেটাল থাকে যেটাকে বলে যে লোয়ার অক্সিডেশন স্টেট প্লাস 2 প্লাস 3 লোয়ার অক্সিডেশন স্টেটে যদি মেটাল থাকে তাহলে আয়নিক কম্পাউন্ড তৈরি করবে লোয়ার অক্সিডেশন স্টেটের মেটাল আয়নিক কম্পাউন্ড তৈরি করবে যেমন MnO Mn2O3 Mn তে ম্যাঙ্গানিজ আছে প্লাস 2 তে Mn2O3 তে ম্যাঙ্গানিজ আছে প্লাস 3 তে সেই সমস্ত কম্পাউন্ড গুলো কেমন কম্পাউন্ড আয়নিক কম্পাউন্ড তার কারণ হচ্ছে এখানে মেটাল আয়নটা লোয়ার অক্সিডেশন স্টেটে বিলং করছে প্লাস 2 প্লাস 3 এরকম অক্সিডেশন স্টেটের মেটাল গুলো আয়নিক কম্পাউন্ড তৈরি করে যদি হায়ার অক্সিডেশন স্টেটে চলে যায় তাহলে কম্পাউন্ড কোভালেন্ট হয়ে যাবে যেমন Mn2O7 এখানে ম্যাগনেটিকের অক্সিডেশন স্টেট হচ্ছে +7 সো এটা কোভালেন্ট কম্পাউন্ড এর মধ্যে কোভালেন্সে ঢুকে গেছে কেন ঢুকে গেছে অক্সিডেশন স্টেট মানে ফ্র্যাজাইল রুল অ্যাপ্লাই হচ্ছে অক্সিডেশন স্টেট যত বেশি হবে কেমিক্যাল বন্ড নিয়ে এখানে পড়েছে যেটা অবভিয়াসলি ভুলে গেছো অক্সিডেশন স্টেট যত বেশি হবে তত তোমার হচ্ছে ফ্র্যাজাইল রুল অনুযায়ী কোভালেন্সি ডেভেলপ করবে পোলারাইজেশন হবে আর কোভালেন্সি ডেভেলপ পোলারাইজেশন বেশি হবে ক্যাটায়নের অক্সিডেশন স্টেট যত বেশি ক্যাটায়ন অ্যানায়নকে তত বেশি অ্যাট্রাক্ট করবে অ্যানায়নের অরবিটাল ডিফর্ম হয়ে যাবে ডিফর্ম হয়ে অ্যানায়নের অরবিটালের সঙ্গে ক্যাটায়নের অরবিটালের ওভারল্যাপ তৈরি হবে যে ওভারল্যাপটাকে বলা হয় কোভ্যালেন্সি অক্সিডেশন স্টেট যত হাইয়ার হবে তত ক্যাটায়নটা স্ট্রং অ্যাট্রাক্ট করবে অ্যানায়নকে মানে Mn2 Mn7 ক্যাটায়ন Mn7 ক্যাটায়ন অক্সাইড অ্যানায়ন O2 অ্যানায়ন সো যত বেশি হাই অক্সিডেশন স্টেট হবে 7 6 তত ও অ্যানায়নের অরবিটালগুলোকে স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে যত স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে অ্যানায়নের অরবিটাল ডিফর্ম হয়ে ক্যাটায়নে শিফট হবে যত এরকম ডিফর্ম হয়ে যাবে এটাকে বলে পোলারাইজেশন ডিফর্মেশনটাকে বলে পোলারাইজেশন যত এরকম পোলারাইজেশন হবে বা ডিফর্মেশন হবে তত অ্যানায়নের অরবিটালের সঙ্গে ক্যাটায়নের অরবিটালের আস্তে আস্তে ওভারল্যাপ শুরু হবে ওভারল্যাপ ডেভেলপ করে যাওয়া মানে কোভ্যালেন্ট হয়ে যাওয়া কম্পাউন্ড তাই Mn2O7 +7 অক্সিজেন স্টেট থাকলে কোভ্যালেন্ট whereas MnO Mn2O3 এরা আয়নিক বিকজ লোয়ার অক্সিজেন স্টেট +2 বা +3 তে আছে আর কি হয় এরা হচ্ছে লোয়ার অক্সিডেশন স্টেট ট্রানজিশন মেটাল গুলো লো অক্সিডেশন স্টেট মানে +1 বা 0 স্টেটেও কম্পাউন্ড তৈরি করে যেমন একটা एग्जांपल দেখে নি নিকেল টেট্রাকার্বনিল হোল 4 এই কম্পাউন্ডের নিকেলের অক্সিডেশন স্টেট 0 অর্থাৎ জরুরি নয় যে সবসময় আয়ন হতে হবে নিকেল টেট্রাকার্বনিল হোল 4 এই কম্পাউন্ডে নিকেলের অক্সিডেশন স্টেট 0 এমন নয় যে সবসময় +1 +2 +3 +4 থাকতেই হবে 0 অক্সিডেশন স্টেটের কম্পাউন্ড হচ্ছে নিকেল টেট্রাকার্বনিল হোল 4 ঠিক আছে তো লোয়ার অক্সিডেশন স্টেট +1 বা 0 এই স্টেটেও কম্পাউন্ড তৈরি হয় +1 স্টেটের একটা কম্পাউন্ড হচ্ছে Cu2I2 Q+ আয়োডাইড ঠিক আছে Q+ আয়োডাইড স্টেবল কম্পাউন্ড এখানে কপারের অক্সিডেশন স্টেট হচ্ছে +1 কপার আছে এখানে +1 স্টেটে তাহলে +1 স্টেটের কম্পাউন্ড হচ্ছে Cu2I2 Q+ আয়োডাইড হাই স্টেবল কম্পাউন্ড নিকেল টেট্রাকার্বনিল সেটা হচ্ছে 0 অক্সিজেন স্টেট আছে নিকেলের এখানে সো +1 বা 0 স্টেটেও এরা কম্পাউন্ড ফর্ম করতে পারে যদিও বা কমন অক্সিজেন স্টেট কিন্তু 0 বা +1 নয়
কমনটা হচ্ছে +2 NH2 থেকে যে দুটো ইলেকট্রন বেরিয়ে আছে এই +2টা হচ্ছে কমন অক্সিজেন স্টেট তারপরে একটা ভ্যারিয়েবল করে +3 থেকে +7 অবধি যাচ্ছে যেরকম যেরকম ইলেকট্রন अवेलेबल আছে নিকেল আর প্ল্যাটিনামের দুটো কেস আছে ভালো করে দেখতে হবে বলছে নিকেল +2 কমপ্লেক্স বেশি তৈরি করে আর প্ল্যাটিনাম +4 কমপ্লেক্স বেশি তৈরি করে নিকেলের +2 কমপ্লেক্স যেমন নিকেল ক্লোরাইড নিকেল সালফেট এনিথিং নিকেল নিকেল 2+ এনার্জেটিক্যালি ফেভারেবল প্ল্যাটিনাম 2+ এর থেকে নিকেল 2+ সমস্ত কম্পাউন্ড তৈরি করে নিকেল সমস্ত কম্পাউন্ড +2 স্টেটে তৈরি করে নিকেল সালফেট নিকেল ক্লোরাইড নিকেলের যে কোনো পটেনশিয়াল কম্পাউন্ড নেক্সট চ্যাপ্টারে দেখব সো নিকেলের যত রকম কম্পাউন্ড আছে সমস্ত +2 স্টেটে নিকেল মেইনলি থাকে whereas নিকেলের গ্রুপেই আছে নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম নিকেলের গ্রুপে কি আছে নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম কিন্তু প্যালাডিয়াম প্ল্যাটিনাম সেম গ্রুপে থাকা সত্ত্বেও +4 স্টেটে বেশি কম্পাউন্ড তৈরি করে যেমন K2Pl K2PtCl6 K2PtCl6 এখানে প্ল্যাটিনাম +6 অক্সিডেশন স্টেটে বিলং করছে এই +4 এ অক্সিডেশন স্টেটে বিলং করছে তাহলে নিকেল +2 তে কমফোর্টেবল ওই একই গ্রুপে থাকা প্ল্যাটিনাম +4 এ কমফোর্টেবল এরকমটা কেন হচ্ছে কারণ বলছে নিকেল থেকে নিকেল 2+ তৈরি করতে গেলে ইলেকট্রনকে বার করতে হচ্ছে তো আয়নিক এনার্জি কবার সাপ্লাই করতে হবে দুবার একবার আয়নিক এনার্জি সাপ্লাই করলে নিকেল প্লাস তৈরি হচ্ছে সেকেন্ড আয়নিক এনার্জি সাপ্লাই করলে নিকেল 2+ তৈরি হচ্ছে বলছি এই দুটো আয়নিক এনার্জির সামেশনের ভ্যালুটা কম তাই ইজিলি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে 2+ হয়ে যাচ্ছে আয়নিক এনার্জি 1 প্লাস আয়নিক এনার্জি 2 এই ভ্যালুটা নিকেলের জন্য কম প্ল্যাটিনামের জন্য বেশি তাই কি হচ্ছে মানে সিচুয়েশনটা কি রকম সিচুয়েশনটা বলছে নিকেলের জন্য এনার্জি 1 প্লাস আয়নিক এনার্জি 2 এই ভ্যালুটা কম দেন প্ল্যাটিনামের জন্য তাই নিকেল ইজিলি দুটো ইলেকট্রন লস করছে আর নিকেল 2+ এ কনভার্ট হচ্ছে কারণ ওদের আয়নিক এনার্জি ভ্যালুটা কম প্রথম আয়নিক এনার্জি যেটা নিকেল প্লাস বানাবে এন্ড সেকেন্ড আয়নিক এনার্জি যেটা নিকেল 2+ বানাবে ওই ভ্যালুটা কম দেন প্ল্যাটিনাম তাই প্ল্যাটিনাম ইজিলি হতে পারছে না প্ল্যাটিনাম 2+ কারণ এখানে আয়নিক এনার্জি ভ্যালুটা বেশি তাই এটা আনফেভারেবল হয়ে যাচ্ছে এটা ইজিলি তৈরি হচ্ছে যদি একই গ্রুপে আছে কিন্তু যখন বলছে 4+ নিকেল থেকে নিকেল 4+ কত ইলেকট্রন বেরোচ্ছে চারটি ইলেকট্রন বেরোনোর জন্য কটা এনার্জি সাপ্লাই দিতে হবে এনার্জি 1 প্লাস এনার্জি 2 প্লাস এনার্জি 3 প্লাস এনার্জি 4 তো সেই ভ্যালুটা চারটে সামেশন যখন করছি তখন সেই ভ্যালুটা প্ল্যাটিনামের জন্য কম নিকেলের জন্য বেশি দ্যাট ইজ প্ল্যাটিনামের জন্য চারটে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি এর সামেশন কম প্ল্যাটিনামের জন্য চারটে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি এর সামেশনটা কম তাই প্ল্যাটিনাম থেকে ইজিলি প্ল্যাটিনাম 4+ তৈরি হয়ে যাচ্ছে সেই কারণে প্ল্যাটিনাম 4+ এর কম্পাউন্ড দেখতে পাচ্ছি whereas নিকেল 4+ এর কম্পাউন্ড দেখতে পাচ্ছি না K2PtCl4 যেটা এখানে প্ল্যাটিনাম আছে +2 তে এখানে কি দেখতে পাচ্ছি নিকেল 2+ এর কম্পাউন্ড ইজিলি দেখতে পাচ্ছি নিকেল সালফেট এটসেট্রা নিকেল ক্লোরাইড বাট প্ল্যাটিনাম 2+ দেখতে পাচ্ছি না তো নিকেল থেকে নিকেল 2+ তৈরি হওয়া ইজি কারণ ওর আয়নিক এনার্জি ভ্যালুগুলো সামেশন কম প্ল্যাটিনাম থেকে প্ল্যাটিনাম 4+ তৈরি হওয়া ইজি কারণ ওর জন্য যে চারটে আয়নিক এনার্জি লাগছে তাদের সামেশনটা কম নিকেলের জন্য ওই সামেশনটা বেশি তাই নিকেল 4+ এর সাথে কোনো কম্পাউন্ড তৈরি করে না whereas প্ল্যাটিনাম 2+ এর সাথে কোনো কম্পাউন্ড তৈরি করে না নিকেল 4+ সেই ক্ষেত্রে আনফেভারেবল থাকে এই কোশ্চেনটা আসে কিরকম আসে কোশ্চেনটা আসে এরকম ভাবে যে নিকেলের +2 স্টেটের বিভিন্ন কম্পাউন্ড দেখতে পাওয়া যায় যেটা প্ল্যাটিনামের জন্য দেখতে পাওয়া যায় না whereas প্ল্যাটিনামের +4 স্টেটে একই গ্রুপে আছে প্ল্যাটিনাম বাট ওর +4 স্টেটে বিভিন্ন কম্পাউন্ড দেখতে পাওয়া যায় যেখানে নিকেলের +4 দেখতে পাওয়া যায় না সেইভাবে কোশ্চেনটা আসে তোমাকে এইভাবে এই যা বোর্ডে লিখেছি এটাকে এক্সপ্লেইন করে দিতে হবে যত পারবে ম্যাথমেটিক্যালি গ্রেটার দ্যান আমি কিন্তু সেন্টেন্স ফর্ম ইউজ করেছি লেখার সময় আমি গ্রেটার দ্যান লেস দ্যান বিভিন্ন সিম্বল দিয়ে লিখেছি
সো গ্রেটার দ্যান লেস দ্যান মানে ম্যাথমেটিক্যালি অ্যাপ্রোচ করতে, সো অ্যাপ্রোচটাকে যত ম্যাথমেটিক্যাল টু দি পয়েন্ট রাখতে পারবে, লেস সেন্টেন্স ইউজ করে, মোর কেমিস্ট্রি ইউজ করে, তত বেশি তুমি মার্কস পাবে। স্যার 1 মিনিট সেটা কপি করে নিতে। নিয়ে নাও, যদিও পেয়ে যাবে ক্লাসটা, বাট কপি করতে চাইলে করে নাও। ঠিক আছে, আমি কিন্তু এখানে ক্লিয়ারলি লিখে দিচ্ছি আইনস্টাইন 1 এন্ড 2 এর সামেশনটা কম নিকেলের জন্য, তাই এবার নিকেল 2 প্লাস তৈরি হচ্ছে। প্ল্যাটিনামের জন্য 4টে সামেশন কম, তাই প্ল্যাটিনাম 4 প্লাস তৈরি হচ্ছে। হয়েছে? বলে বলবে হ্যাঁ স্যার হয়ে গেছে। অক্সিডেশন স্টেটের ব্যাপারে বেশ কিছু সামারি এখানে দেওয়া আছে, যেমন কি পয়েন্ট আমরা দেখলাম, দেখো যে পয়েন্টগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে যারা থাকে তারা মেইনলি অক্সাইড বা ফ্লুরিনের সঙ্গে থাকে, ঠিক আছে? কেন বলো তো? ফ্লুরিন বা অক্সাইড এদের হাই ইলেকট্রন ডেনসিটি F মাইনাস, মোস্ট ইলেকট্রোনেগেটিভ, O2 মাইনাস, একদম সেকেন্ড হাইয়েস্টে বিলং করছে। এদের হাই ইলেকট্রন ডেনসিটি, হাই ইলেকট্রন ডেনসিটি, হাই ইলেকট্রন ডেনসিটিকে হ্যান্ডেল করতে গেলে, যে সে পারবে না হ্যান্ডেল করতে, হাই ইলেকট্রন ডেনসিটিকে হ্যান্ডেল করতে গেলে মেটাল হাই অক্সিডেশন স্টেটে থাকতে হবে। মেটাল আছে +2 তে, মিয়াও মিয়াও করছে, সে অক্সাইড বা F মাইনাস কে হ্যান্ডেল করতেই পারবে। মেটালে হাই অক্সিডেশন স্টেটে থাকতে হবে এন্ড স্ট্রং পাওয়ার এক্সার্ট করতে হবে অক্সাইড বা ফ্লুরাইডের উপরে, স্ট্রং অ্যাট্রাক্ট করতে হবে। তবে অক্সাইড বা ফ্লুরাইডের মতো মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট গুলো, যাদের ইলেকট্রন ডেনসিটি কিনা হাই, যাদের সাইজ খুব ছোট, এন্ড এই ছোট সাইজে প্রচুর ইলেকট্রন আছে, ছোট সাইজে প্রচুর ইলেকট্রন আছে, ফ্লুরিন বা অক্সাইড, ফ্লোরাইড বা অক্সাইড, তাই ওদের ডেনসিটি খুব হাই, ইলেকট্রনের ডেনসিটি খুব হাই। ওই হাই ইলেকট্রন ডেনসিটিকে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে গেলে মেটালের অক্সিডেশন স্টেট অনেক বেশি হতে হবে। মেটাল যদি +2 +3 থাকে, ও মিয়াও মিয়াও করবে, ধরতেই পারবে না, ও গর্জন করতে পারবে না, বাঘ বা সিংহের মতো, ও বিড়ালের মতো মিয়াও মিয়াও করবে, এন্ড ওই অক্সাইড গুলো টিকবে ওর কাছে, বা ওই ফ্লুরাইড গুলো টিকবে ওর কাছে। সুতরাং মেটাল যদি হাই অক্সিডেশন স্টেটে থাকে তবে গিয়ে F মাইনাস তৈরি হয়, যেমন ক্রোমিয়াম +6 এ আছে তবে গিয়ে ফ্লুরিনের সঙ্গে আছে, ভ্যানাডিয়াম +5 এ আছে তবে গিয়ে ফ্লুরিনের সঙ্গে আছে, CrF6 বা BF5 অর্থাৎ ফ্লুরাইড মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাকে হোল্ড করতে গেলে মেটালের যথেষ্ট দম থাকতে হবে। দম মানে মেটালকে স্ট্রং অক্সিডেশন পাওয়ার থাকতে হবে, হাই অক্সিডেশন পাওয়ার থাকতে হবে, যাতে মেটালের নিউক্লিয়াস যথেষ্ট অ্যাট্রাকশন এক্সার্ট করতে পারে ফ্লুরিন বা অক্সাইডের মতো হাই ইলেকট্রন ডেনসিটির অ্যাটমকে হোল্ড করার জন্য। তাই লোয়ার অক্সিডেশন স্টেটে ফ্লুরাইড বা অক্সাইড সেরকম ভাবে স্টেবল ভাবে তৈরি হবে না। হাই অক্সিডেশন স্টেটে যদি মেটাল থাকে তখন ফ্লুরাইড বা অক্সাইড স্ট্রং হতে তৈরি হবে। ক্লিয়ার? টাইটেনিয়ামকে +4 এ থাকতে হচ্ছে তবে গিয়ে সে ফ্লুরিন বা ক্লোরিনের সঙ্গে অ্যাটাচ করতে পারছে। টাইটেনিয়াম +4 এ আছে, ক্রোমিয়াম +6 এ আছে, ভ্যানাডিয়াম +5 এ আছে, যে যার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে। দেখে নাও ম্যাক্সিমামটা কত, একটু আগে আমরা চার্ট দেখেছিলাম না, চার্টে দেখে নাও ম্যাক্সিমামটা কত। প্রত্যেকটা তাদের ম্যাক্সিমামই আছে। টাইটেনিয়ামের ম্যাক্সিমাম দেখো +4 তবে গিয়ে সে ফ্লুরিনকে ধরতে পারছে, ভ্যানাডিয়ামের ম্যাক্সিমাম দেখো +5 তবে গিয়ে সে ফ্লুরাইডকে ধরতে পারছে, ক্রোমিয়ামের ম্যাক্সিমাম দেখো +6 তবে গিয়ে সে ফ্লুরাইডকে ধরতে পারছে। তো প্রত্যেকটার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট যদি প্রেজেন্ট থাকতে পারে, ম্যাক্সিমাম পাওয়ার এক্সার্ট করে দিচ্ছে শুধু ফ্লুরাইডকে পাওয়ার জন্য। সো যদি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট এক্সার্ট করতে পারে তবে গিয়ে ফ্লুরাইড অক্সাইড যাদের কিনা হাই ইলেকট্রন ডেনসিটি আছে তাদেরকে অ্যাট্রাক্ট করে হোল্ড করতে পারবে, কম্পাউন্ড স্টেবল হবে, আদারওয়াইজ কিছু হবে না, কম্পাউন্ডই তৈরি হবে না, বা তৈরি হলেও স্টেবল হবে না, নরমাল কম্পাউন্ড দুদিনেই ব্রেকআপ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্টটা কি ছিল? নেক্সট একটা পয়েন্ট হচ্ছে যেমন ভ্যানাডিয়াম ফ্লুরাইড যদি লোয়ার অক্সিডেশন স্টেটে থাকে, দেখো লাইনটা লিখেছে, fluorides are relatively unstable in their low oxidation states. লোয়ার অক্সিডেশন স্টেটে থাকলে ফ্লুরাইডের মতন হাই ইলেকট্রন ডেনসিটি, যারা হাইয়েস্ট ইলেকট্রন ডেনসিটিকে ধরতে পারে তো দূরের কথা কিছুই হবে না। সেখানে বেশ কিছু পয়েন্টস লেখা আছে রিগার্ডিং ফ্লুরাইডস এন্ড অক্সাইডস। মেন পয়েন্টটা হচ্ছে এখানে কিছু एग्जांपल লেখা আছে বেসিক্যালি কে কি রকম ভাবে কম্পাউন্ড তৈরি করে। মেন পয়েন্টটা হচ্ছে ফ্লুরাইড ও অক্সাইডের মতো হাই ইলেকট্রন ডেনসিটি অ্যানায়ন্স কে হোল্ড করতে গেলে
মেটালের অক্সিডেশন স্টেট যথেষ্ট স্ট্রং, প্রেফারেবল তাদের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট থাকতে হবে, তবে কি এরা হোল্ড করতে পারবে। লোয়ার অক্সিডেশন স্টেট থাকলে হোল্ড করতে পারবে না, উইক হয়ে যাবে কম্পাউন্ড। কপারের একটা কেস বলছে, কপার বলছে কপার আয়োডাইড ছাড়া বাকি সমস্ত কপারের হ্যালাইড প্রেজেন্ট থাকে, বাট কপার আয়োডাইড প্রেজেন্ট থাকে না। তার কারণ Cu2+ যদি কোথাও প্রেজেন্ট থাকে যেখানে Cu2 আছে, Cu2 মানে Cu2+, Cu2+ ইজিলি রিডিউস হয়ে যায় দিয়ে Cu+ তৈরি করে দেয়, Cu2+ ইজিলি রিডিউস হয়ে গিয়ে Cu+ তৈরি করে, আর আয়োডাইড অক্সিডাইজ হয়ে গিয়ে আয়োডিনে বেরিয়ে যায়। সেই কারণে কপারের জন্য দেখতে পাওয়া যায় CuCl2 দেখতে পাওয়া যায়, CuBr2 দেখতে পাওয়া যায়, Cu(I2) দেখতে অতটা পাওয়া যায় না, কারণ Cu(I2) Cu2I2 তে কনভার্ট হয়ে যাচ্ছে, Cu(I2) Cu2I2 তে কনভার্ট হয়ে যাচ্ছে, যে কনভার্সনের উপর দেখানো আছে সেটা দেখতে পাওয়া যায়। কপার ক্লোরাইড Q+ কিউপ্রিক ক্লোরাইড CuCl2 দেখতে পাওয়া যায়, CuBr2 দেখতে পাওয়া যায়, বাট Cu(I2) ইউজুয়ালি অতটা পপুলার না, দেখতে পাওয়া যায় না, কারণ এটা আনস্টেবল, কারণ Cu(I2) Cu2I2 তে কনভার্ট হয়ে যায়, যেখানে Cu+2 থেকে +1 রিডিউস হয়েছে। ক্লিয়ার? সো এই ইকুয়েশনটা এখানে কেমন করে রিডাকশনটা হয়, Cu2+ এর সঙ্গে আয়োডিনে, Cu2+ এর সঙ্গে আয়োডাইডের রিঅ্যাকশন হয়, এন্ড আয়োডাইডের রিঅ্যাকশনের সাথে Cu2H তৈরি হয়, যেখানে Cu2+ এর প্লাস Cu+ হয়ে গেছে আর আয়োডিন লিভার। সো ইকুয়েশনটা তোমাকে মেনশন করতে হবে, যদি এই কোশ্চেনটা এরকম ভাবে আসে যে Cu এর সমস্ত ক্লোরাইড अवेलेबल ইন +2 whereas Cu(I2) অতটা স্টেবল কম্পাউন্ড নয়, Cu2I2 স্টেবল কম্পাউন্ড, মানে কপার +2 তে ক্লোরাইড ব্রোমাইড এর সঙ্গে থাকছে, কিন্তু কপার +1 এ আয়োডাইড এর সঙ্গে থাকছে। যদি কোশ্চেনটা এরকম আসে তোমাকে এটা আনসার করতে হবে, ক্লোরাইড ব্রোমাইডের সঙ্গে কপার +2 তে থাকে, বাট +1 এ কপার আয়োডাইডের সঙ্গে থাকে, +2 তে আয়োডাইডের সঙ্গে থাকে না, কারণ কপার 2+ থেকে +1 এ চেঞ্জ হয়েছে যখন আয়োডাইড আসে। সেই কোশ্চেনটা যেটা আমরা চার্ট ফর্মে লিখলাম, এই কোশ্চেনটার আনসার হচ্ছে এইটা। বেশ, সো অক্সিডেশন স্টেটের অনেকগুলো ক্রাইটেরিয়া অলরেডি পড়েছি আমরা। অক্সিডেশন স্টেটের আরো কিছু ক্রাইটেরিয়া আস্তে আস্তে দেখব। ডি ব্লকের জন্য এখনো কিন্তু ডি ব্লক চলছে, এফ ব্লকে ঢুকি, কারণ অক্সিডেশন স্টেট হচ্ছে হিউজ এরিয়া। টোটাল ডি ব্লক এফ ব্লকের মেইন তিনটে পয়েন্ট হচ্ছে, একটা অ্যাটমিক রেডিয়াস প্রচুর বড় পয়েন্ট ছিল, ডি কন্ট্রাকশন আছে, সেখানে আবার লাস্টের দিকে একটু স্লাইডলি ইনক্রিজ হয়ে যাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো ছিল। উপর থেকে নিচে নামতে গেলে আবার ল্যান্ডসাইড কন্ট্রাকশনের জন্য সাইজ সিমিলার হয়ে যাচ্ছে। সো ডি কন্ট্রাকশনের অনেকগুলো পয়েন্ট ছিল, আবার ল্যান্ডসাইড কন্ট্রাকশন, ল্যান্ডসাইড কন্ট্রাকশন এবং তার কনসিকুয়েন্সেস ছিল। সো অ্যাটমিক রেডিয়াস একটা হিউজ এরিয়া। নেক্সট হিউজ এরিয়াটা হচ্ছে অক্সিডেশন স্টেট, এরপরে এরিয়া আসবে কালার, লাস্ট এরিয়া আসবে হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। দিস আর দ্য ফোর মেইন এরিয়াস যেখান থেকে কোশ্চেন জোন থাকবে। সো অক্সিডেশন স্টেটের এই পয়েন্টটা অফুলি ক্লিয়ার। আচ্ছা, অক্সিজেন স্টেট সম্পর্কে আর কি বলছে দেখো, একটু আগে যেটা বললাম Mn2O7, পয়েন্টটা নোটিস করার চেষ্টা করো। Mn2O7 এ ম্যাঙ্গানিজ আছে +7 এ, +7 এ ম্যাঙ্গানিজ আছে বলেই সে অক্সাইডকে হোল্ড করতে পারছে। স্টেটমেন্টটা দেখো কি বলছে, the ability of oxygen to stabilize the highest oxygen state is remarkably exhibited in their oxides। মানে অক্সাইড তখনই হোল্ড হবে, অক্সাইড তখনই তৈরি হবে যদি এলিমেন্টটা তার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকে। অক্সাইডস এন্ড ফ্লুরাইডস আছে, সেখানে এটা অক্সাইডের এক্সাম্পল দিয়েছে আর এটা ফ্লুরাইডের এক্সাম্পল দিয়েছে। ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে যদি থাকে, যেমন এখানে ম্যাঙ্গানিজ আছে, তবে গিয়ে সে অক্সাইডকে হোল্ড করতে পারবে। এন্ড কেমন করে অক্সাইডের নেচারটা তৈরি হয় Mn2O7 এর সেই বন্ডিংটা দেখানো আছে, যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে অক্সিজেন ডাবল বন্ডের সাথে কানেক্টেড আছে। ম্যাঙ্গানিজ তার +7 হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে, তবে কি অক্সাইড যেখানে কি ইলেকট্রন ডেনসিটি টু হাই তাকে হোল্ড করতে পারছে, টু হাই ইলেকট্রন ডেনসিটিকে স্টেবিলিটি দিতে পারছে, টু হাই ইলেকট্রন ডেনসিটিকে স্টেবিলিটি দিতে পারছে যখন Mn +7 তখন +2 +3 থাকলে অক্সাইড এত স্টেবল হতে তৈরি হতো না, এই অক্সাইডটা স্টেবল অক্সাইড। তাই ম্যাঙ্গানিজে যদি জিজ্ঞেস করে কোশ্চেন এরকম আসে, কোশ্চেন জোনে আসছি আসলে এই কোশ্চেন জোনগুলো দেখব আর ডিটেইলে। ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজের এতগুলো অক্সাইড হতে পারে,
এই এতগুলো ম্যাঙ্গানিজ অক্সাইডের মধ্যে কোন অক্সাইডটা স্টেবল অক্সাইড? সো অবভিয়াসলি এখানে ম্যাঙ্গানিজ +2 তে মিয়াও মিয়াও করছে, +3 তে ও অত ক্ষমতা নেই, +4 এ, +7 এ, এই সব জায়গায় ম্যাঙ্গানিজ অক্সাইডকে স্টেবল হইতে হোল্ড করতে পারবে, অক্সাইডের টু হাই ইলেকট্রন ডেনসিটিকে হোল্ড করতে পারবে, এন্ড ম্যাঙ্গানিজ হাই অক্সিজেন স্টেটে যখন আছে তখনই অক্সিডেশনটা স্টেবল অক্সাইড তৈরি করতে পারবে। এখানে কিছুই হবে না। ক্লিয়ার? তো ম্যাঙ্গানিজের রেসপেক্টে কিন্তু কম কোশ্চেন আসে, যে ম্যাঙ্গানিজের ডিফারেন্ট ডিফারেন্ট অক্সাইড দিয়ে দেয়, দিয়ে তাদের বেসিসিটি কম্পেয়ার করতে বলে, নরমালি তাদের স্টেবিলিটি কম্পেয়ার করতে বলে। তো বেসিসিটি বা স্টেবিলিটি ডিটেইল আসছে একটু পরে। সো দেখে নাও পুরো জিনিসটা, এখানে ম্যাঙ্গানিজের গল্পটা দেওয়া আছে। Mn2, Mn3O4, Mn2O3, MnO2, Mn2O7, সেই সমস্ত অক্সিজেন স্টেটে ম্যাঙ্গানিজ এখানে প্রেজেন্স আছে। সো ম্যাঙ্গানিজের অক্সিজেন স্টেট ডিফারেন্ট ডিফারেন্ট লেফট টু রাইট অক্সিজেন স্টেট কি হয়েছে, বেড়েছে। +2 আছে, দেন +3, +4, +7। অবভিয়াসলি লোয়ার অক্সিজেন স্টেটে কম্পাউন্ড হবে আয়নিক, লোয়ার অক্সিজেন স্টেটে কম্পাউন্ড হবে আয়নিক। তার মানে লেফটের দিকে আয়নিক, রাইটের দিকে কোভ্যালেন্ট হয়ে যাচ্ছে। লেফটের দিকে আয়নিক, রাইটের দিকে কম্পাউন্ড হয়ে যাচ্ছে কোভ্যালেন্ট, কারণ হাই অক্সিজেন স্টেটে ফ্যাজান্স ফোর একটু আগেই বললাম, হাই অক্সিজেন স্টেট যত হবে অ্যানায়নকে তত পোলারাইজ করবে, ওয়ালেন্স শুরু হয়ে যাবে, ওয়ালেন্সে ডেভেলপ করে যাবে ফ্যাজান্স ফোর। সো লেফট সাইডে আছে হচ্ছে আয়নিক নেচারাল অক্সাইড, লোয়ার অক্সিজেন স্টেটের অক্সাইড, এন্ড রিলেটিভলি আনস্টেবল অক্সাইড, কারণ +2 মিয়াও মিয়াও করছে, +7 স্ট্রংলি হোল্ড করছে। তাই এখানে কোভ্যালেন্ট অক্সাইড, strong oxide, stable oxide. Next point, acidic character. Acidic character কেমন করে ভ্যারি করে যাচ্ছে, acidic বা basic character? So basic character এর একটা ফিচার হচ্ছে, basicity এর একটা ফিচার হচ্ছে O2 আয়ন রিলিজ করতে হবে। O2 আয়ন যদি রিলিজ হয়, অক্সাইড আয়ন রিলিজ হলে তাকে বলে বেসিসিটি। যেরকম আমরা জানি অ্যাকোয়াস সলিউশনে OH আয়ন রিলিজ হলে তাকে বলে বেসিসিটি, অ্যাকর্ডিং টু আর্নিয়াস কনসেপ্ট। আর্নিয়াস কনসেপ্ট তাই বলে অ্যাকোয়াস সলিউশনে OH লিবারেট হলে বেসিক হবে। লুইস কনসেপ্ট কি বলে, লোন পেয়ার ডোনেট করতে পারলে বেসিক হবে। যাতে যাতে লোন পেয়ার আছে তারা সবাই বেসিক, সেই কারণে লোন পেয়ার বা মাইনাস চার্জ ডোনেট করতে পারলে বেসিক হবে। লোন পেয়ার অ্যামোনিয়া যে কারণে বেসিক, অ্যামোনিয়া নাইট্রোজেন লোন পেয়ার আছে, সো লোন পেয়ার করতে পারলে বেসিক হবে, এটা লুইস বলে। সেরকমই একটা কনসেপ্ট আছে লাক্স ফ্লাড কনসেপ্ট, লাক্স ফ্লাড কনসেপ্ট বা ইউজানোভিচ কনসেপ্ট। এই সমস্ত কনসেপ্ট অনুযায়ী বেসিসিটির ক্রাইটেরিয়া হচ্ছে অক্সাইড রিলিজ হলে তাকে বলে বেসিক। যদি কেউ অক্সাইড রিলিজ করতে পারে, অবভিয়াসলি অক্সাইড হাইড্রোক্সাইড এগুলোই বেসিসিটির ক্রাইটেরিয়া। যত অক্সাইড হাইড্রোক্সাইড রিলিজ হবে তত সেটা বেসিক হবে। ইউজুয়ালি মেটালের অক্সাইড গুলো বেসিক হয়, আর নন মেটালের অক্সাইড গুলো অ্যাসিডিক হয়। মেটাল অক্সাইড যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, all basic oxides. Non-metal oxides, silicon dioxide, carbon dioxide, sulfur dioxide, all acidic oxides. Non-metal oxides, acidic oxides, metal oxides, basic oxides. এটা ইউজুয়াল। বাট এখন আমরা দেখব ম্যাঙ্গানিজ, যেটা কিনা মেটাল অক্সাইড কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে আছে। ম্যাঙ্গানিজ যেটা কিনা মেটাল অক্সাইড বাট ডিফারেন্ট ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে আছে। সেই কারণে বেসিসিটি বা অ্যাসিডিটি ভ্যারি করে যাচ্ছে। কেমন করে, যখন +2 স্টেটে আছে অক্সাইডকে উইকলি হোল্ড করছে, +2 স্টেটের ম্যাঙ্গানিজ অক্সাইডকে হোল্ড করতে পারছে না, তাই অক্সাইডের রিলিজ হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকছে, তাই এটা বেসিক। +3 স্টেটে যখন গেল অক্সাইডকে একটু হোল্ড করলো, অক্সাইডের রিলিজ হয়ে যাওয়ার টেন্ডেন্সি একটু কমলো, তাই বেসিসিটি একটু কমলো, অ্যামফোটেরিক ক্যারেক্টার ডেভেলপ করলো, মানে বেসিসিটিও এবং অ্যাসিডিটিও। প্লাস +3 তে যখন গেল, +4 যখন গেল, আরো অক্সাইডকে হোল্ড করতে পারলো, অক্সাইডের রিলেটিভিটি আরো কমলো, অ্যামফোটেরিক এর বেসিসিটি কমছে, অ্যাসিডিটি বাড়ছে, দুই রকম ক্যারেক্টারিস্টিক হচ্ছে অ্যামফোটেরিক। যখন অক্সাইডকে স্ট্রংলি হোল্ড করছে +7, তখন অক্সাইড রিলিজই হবে না। অক্সাইড যদি রিলিজই না হয়, অক্সাইড আয়ন যদি রিলিজই না হয়, তাহলে কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার ডেভেলপ করে যাচ্ছে। মানে এখানে অক্সাইড আরামসে রিলিজ হয়ে যাচ্ছিল +2 তে, মাছের গুলোতে অক্সাইড রিলিজ অল্প হচ্ছে, কারণ অক্সিজেন স্টেট বাড়ছে, যত অক্সিজেন স্টেট বাড়ছে তত রিলিজ অল্প হচ্ছে, যত রিলিজ অল্প হচ্ছে তত বেসিসিটি কমছে, অ্যাসিডিটি বাড়ছে, ওদিকে গিয়ে একদম অ্যাসিডিক হয়ে যাচ্ছে।
কারণ মেটাল অক্সাইড সবসময় যে বেসিক হবে তার কোনো মানে নেই। মেটাল লোয়ার অক্সিডেশন স্টেটে থাকলে বেসিক অক্সাইড হবে, মেটাল হায়ার অক্সিডেশন স্টেটে থাকলে অ্যাসিডিক অক্সাইড। সো হোপফুলি অক্সিডেশন স্টেটের পুরো পার্টটা ম্যাগনেসিয়াম থ্রু দিয়ে, দেখো এগুলো সবই হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো হচ্ছে বলি, ম্যাগনেসিয়াম প্লাস 2 থেকে প্লাস 7 সবই শো করছে, সেই জন্য এগুলো পসিবল হচ্ছে। ভ্যারিয়েবল ভ্যালেন্সি ছাড়া এগুলো পসিবলই হতো না। একই ম্যাগনেসিয়াম কত রকমের অক্সাইড তৈরি করে বসে আছে। সো এতগুলো অবধি আমরা ডি ব্লকের জন্য শেষ করলাম অক্সিডেশন স্টেট। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, কারণ এর উপর বেস করে এফ ব্লক ডেভেলপ করব, এরপর আমরা এফ ব্লক স্টার্ট করব। সো কোনো ডাউট থাকলে এখানে জিজ্ঞেস করুন। ডি ব্লকের জন্য এখানে শেষ হচ্ছে অক্সিডেশন স্টেট, আজকে এফ ব্লকটা করে ক্লাস শেষ করব। সো এফ ব্লকের অক্সিডেশন স্টেটটা শুরু করার আগে ডি অবধি কারণ কোথাও ডাউট থাকলে এখানে জিজ্ঞেস করুন। না স্যার প্রবলেম। ওকে, দৈবজিৎ ক্লিয়ার এতদূর অবধি? হ্যাঁ স্যার। ঈশান, শ্রেয়শ্রী, হ্যাঁ স্যার। ওকে ঈশান, শার্গিক, ঈশান তোমার রেসপন্স পাচ্ছি না, শার্গিকের রেসপন্স পাচ্ছি না ক্লাসের শুরু থেকে। বেশ, ডি ব্লক এ ব্লক কিন্তু কনসেপচুয়াল চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, ঠিকঠাক করে লিখতে হবে তাহলেই ফুল মার্কস পাওয়া যাবে। হ্যাঁ স্যার। ক্লিয়ার এতদূর অবধি? হ্যাঁ স্যার। পাক্কা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা কিন্তু এক্সামের অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছি, 24শে জুন এক্সাম থাকছে। ডি ব্লক এ ব্লক হ্যালোজেন সলিউশন 24শে জুন মানডে। সো ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে আসতে হবে, 6:30 তে আসতে হবে, 6:30 to 7:30 এক্সাম হবে, আফটার এক্সাম ক্লাস শুরু হবে। সো আগে থেকে অ্যানাউন্স করে দিলাম, অ্যাকর্ডিংলি ম্যানেজ করে নেবে। 6:30 তে ক্লাসে চলে আসবে 24 জুন, দ্যাট ইজ কামিং মানডে, পরের মানডে। 6:30 to 7:30 এক্সাম হবে, এক্সামস এর পরে ক্লাস শুরু হবে। স্যার ওই এক্সামের ডি ব্লক এ ব্লক থাকবে, হ্যালোজেন থাকবে এবং সলিউশন থাকবে। সো সলিউশন তো সবারই স্কুলের টেস্টে আছে, হ্যালোজেন মোস্টলি স্কুলের টেস্টগুলোতে আছে বা করে নিয়েছো, অনেক আগে থেকে পড়েছি, হোপফুলি করে নিয়েছো। সো স্কুলের টেস্ট হয়ে যাওয়ার পরে যেটুকু টাইম পাবে হ্যালোজেন ডিভিশন করে নেবে। ডি ব্লক এ ব্লক নতুন চলছে, সো এটা এর মধ্যে স্কুলের টেস্ট হয়ে গেলে এর মধ্যে স্টাডি করে নিতে হবে। ডি ব্লক এ ব্লকে থরলি স্টাডি করে নেবে, প্রেসার নিতে হবে, কারণ 12 হয়ে গেছে, তো প্রেসার নিতে হবে। স্কুলের এক্সামসে যেগুলো আছে সেগুলো তো স্টাডি হয়ে যাবেই, অ্যাডিশনালি ডি ব্লক এ ব্লকটাকে স্টাডি করতে হবে। অনেক আগে থেকে অ্যানাউন্স করে দিচ্ছি, তো যেদিনকে এক্সাম শেষ হবে তারপরে ফুল ফোর্স দিতে হবে ডি ব্লকে যাতে চ্যাপ্টার কভার আপ হয়ে যায়, সঙ্গে সলিউশন এবং হ্যালোজেনকে রিভিশনে রেখে। সো এক্সামের মাঝে মাঝে অনেক গ্যাপস আছে, সো এক্সামের মাঝে মাঝে যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপস এর মধ্যে হ্যালোজেনটাকে যতটা পারবে রিভিশন রেখো। সলিউশন তো রেডি হয়ে যাচ্ছে, ডি ব্লকটাকে আফটার এক্সাম ইমিডিয়েটলি স্টার্ট করবে। যাদের এক্সাম আছে তাদের জন্য বললাম, যাদের এক্সাম পরে আছে তাদের তো এমনি টাইম আছে, তারা সলিউশন হ্যালোজেন এগুলো তো পড়ছই, সঙ্গে ডি ব্লককেও টেনে একবার রেডি করে রাখবে। বেশ, চলে আসছে এবার এফ ব্লকের জন্য। এফ ব্লকে অক্সিজেন স্টেট কেমন, তার জন্য আমাদের জানতে হবে এফ ব্লকের জেনারেল ইলেকট্রনিক ক্রাইটেরিয়া কি। জেনারেল ইলেকট্রনিক ক্রাইটেরিয়া ফর এফ ব্লক হচ্ছে n-2 f 1 to 14, n-1 d 0 to 1 and ns2। এটা হচ্ছে এফ ব্লকের জেনারেল ইলেকট্রনিক ক্রাইটেরিয়া। দেখো ভালো করে দেখবে, এই পুরোটা হচ্ছে ভ্যালেন্সিয়াল, ভালো কথা। আচ্ছা, এর মধ্যে আউটার মোস্ট কোনটা? এইটা হচ্ছে আউটার মোস্ট। একটা করে আমরা ক্রাইটেরিয়া দেখছি, পুরোটাই ভ্যালেন্সিয়াল, কিন্তু ভ্যালেন্সিয়ালের মধ্যেও ক্যাটাগরাইজেশন আছে, সেটা হচ্ছে আউটার মোস্ট। আচ্ছা, এই পার্টটা কি n-1 d কি আউটার মোস্ট? না, আউটার মোস্ট তো নয়, ns টাই আউটার মোস্ট, কিন্তু n-1 d অবভিয়াসলি আউটার রিজিয়নের দিকেই পড়ছে, আউটার রিজিয়নে এটা প্রেজেন্স আছে, মানে ns2 তার ঠিক আগে যে d তেও লিখলাম,
ns2 n-1d, তার মানে আউটার রিজিয়নের দিকেই আছে, তাই ওখান থেকে ইলেকট্রন বেরিয়েছে। ট্রানজিশন এলিমেন্টস বলতে সেটাই হচ্ছিল, তাই তারা ভ্যারিয়েবল অক্সিডেশন শো করছে। ns2 থেকে তো বেরোবেই, n-1d থেকেও বেরিয়ে যাচ্ছিল বলে ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো হচ্ছে। তার মানে ওটা আউটার রিজিয়ন, তাই বেরিয়ে যায় ওখান থেকে ইজিলি। কিন্তু এইটা হচ্ছে ডিপলি সিটেড ইনার রিজিয়নে আছে, মানে অনেক ভেতরে বসে আছে, কারণ -2 এটা যদি এই পুরোটাকে নিয়ে হচ্ছে ভ্যালেন্স, এই ক্যাটাগরিটা বুঝতে হবে। পুরোটাই ভ্যালেন্সিয়াল, কারণ এটা আউটার মোস্ট, দুটো ইলেকট্রন আছে এবং সবথেকে বাইরেটা তো ভ্যালেন্সিয়াল বটেই। n-1d কি ফুলফিলড? d তে কি 10টা আছে? অবভিয়াসলি না, জাস্ট একটা ঢুকেছিল, তাও আবার ভুল করে একটা ঢুকেছিল, সেটাও কখনো কখনো থাকে না। সো d হচ্ছে অবভিয়াসলি ফুলফিলড নয়, তাই এটাও ভ্যালেন্সিয়ালের মধ্যেই পড়ছে, কারণ ফুলফিলড হয়নি এখন অবধি, একটা আচ্ছা ঢুকে বসে আছে, কবে f এ শেষ হবে তবে একে d আবার চান্স পাবে, এই আশায় বসে আছে, তাই এটাও ভ্যালেন্সিয়ালের মধ্যে পড়ে, কারণ ইলেকট্রনের জন্য হাফ টেস্ট করে ও বসে আছে। n-2 এটা তো স্ট্রংলি ভ্যালেন্সিয়াল, কারণ ইলেকট্রন তো এখন n-2 তেই ঢুকছে একে একে, 1 to 14 অবধি একে একে ইলেকট্রন n-2 তেই ঢুকছে। তাহলে ns2 যদিও বা ফুলফিলড কিন্তু সবথেকে বাইরে, তাই ভ্যালেন্সিয়াল। n-1d ইলেকট্রনের আশায় বসে আছে, একটা দুটো ঢুকিয়ে দিয়ে বসে আছে ইলেকট্রন ওখানে, তারপরে ইলেকট্রন নেই, সব ইলেকট্রন n-2 f এ চলে গেছে, তাই ওটাও ইলেকট্রনের আশায় বসে আছে, কবে কি f শেষ হবে আমি ঢুকবো, আমার কাছে ইলেকট্রন আসবে, এই আশায় বসে আছে ও, সেই কারণে ওটাও ভ্যালেন্সিয়াল, কারণ ও ইলেকট্রনের এক্সপেকটেশন রাখছে। এট দ্য সেম টাইম ইলেকট্রন যদি বেরিয়ে যাচ্ছে, এখান থেকেও বেরিয়ে যাচ্ছে, মানে ইলেকট্রনের ট্রানজাকশন হচ্ছে, একটা ঢুকে বসে আছে আর যদি বেরিয়েও যাচ্ছে n-1 থেকেও বেরিয়ে যাচ্ছে, কারণ n-1 থেকে বেরিয়ে যায়, d তেই আমরা দেখলাম ট্রানজিশন মেটালের জন্য দেখছিলাম, তাই ওখানে ইলেকট্রনের ট্রানজাকশন হচ্ছে, তাই ওটাও ভ্যালেন্সিয়াল। n-2 যথেষ্ট ভেতরের শেল, ডিপলি সিটেড, ভেতরের শেল মানে কি হচ্ছে ডিপলি সিটেড, অবভিয়াসলি যদি এখানে নিউক্লিয়াস হয়, ns2 তো সবথেকে বাইরে, তাই একটু আগে n-1d, n-2 মানে অনেক ভেতরে, 4f, 6s যদি ভ্যালেন্সিয়াল হয় তার রেসপেক্টে 4f, 6 এর রেসপেক্টে 4 তো অনেক ভেতরের শেল, কিন্তু ভেতরের শেল ডিপলি সিটেড, নিউক্লিয়াসের দিকে আছে অনেক বেশি, তারপরে এটা ভ্যালেন্সিয়াল কেন? কারণ ইলেকট্রন গুলো ট্রানজাকশন করছে কোথায়? ওই f এ, ইলেকট্রন গুলো f অরবিটালে একে একে ঢুকছে, তাই ওটাও ভ্যালেন্সিয়ালের পার্ট, যদিও বা ওটা আউটার সাইডের শেল নয়, যথেষ্ট ইনার এন্ড ডিপলি সিটেড শেল। এই পুরো ব্যাপারটাকে বুঝতে হবে, তিনটের ক্যাটাগরাইজেশন সবটাই ভ্যালেন্সিয়াল, কিন্তু ডিফারেন্ট রিজনস এ ভ্যালেন্সিয়াল। একটা ইলেকট্রন একে একে ঢুকছে বলে ভ্যালেন্সিয়াল, যদিও সেটা ডিপলি সিটেড, অন্যটা বাইরের দিকে আছে, বেরোনোর সময় হলে ns এর পরেই ওটা বেরোবে, তাই n-1d ও ভ্যালেন্সিয়াল, ns তো আউটার মোস্ট, ওটা একদম লাস্ট, ওখান থেকে ইলেকট্রন যে কোনো সময় বেরিয়ে যাবে, তাই ওটাও ভ্যালেন্সিয়াল। তাহলে দেখা যাক ইলেকট্রন এখন বেরোবে সবার আগে কোথা থেকে। ইলেকট্রন প্রথমে বেরোবে ns2 থেকে, তারপরে বেরোবে n-1d থেকে, কারণ n-1d তে একটাই প্রেজেন্স আছে, তাই তিনটে ইলেকট্রন ইমিডিয়েটলি বেরিয়ে যাবে যে কোনো সিচুয়েশনে, n-2f গুলো পড়ে থাকবে 1 to 14, বাকি 0, n-1d 0, কারণ একটাই ছিল ওটা বেরিয়ে গেছে, আর ns2, তাহলে ns2 থেকে প্রথমে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, ns2 থেকে প্রথমে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, ns2 থেকে যে দুটো বেরিয়ে গেছে, n-1d ও ভাবছি আমি বা একটা থেকে কি করব ওটা বার করব, তো সঙ্গে সঙ্গে ns থেকে দুটো বেরিয়ে গেছে 0, n-1d থেকে একটা ছিল বেরিয়ে গেছে 0, তার মানে এই তিনটে ইমিডিয়েটলি বেরিয়ে যাচ্ছে যখন ইলেকট্রন বের হচ্ছে বাই গেইনিং আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি যখন ইলেকট্রন গুলো সাপ্লাই পাচ্ছে তখন ইলেকট্রন একে একে বের হচ্ছে, ইমিডিয়েটলি তিনটে বেরিয়ে যাচ্ছে। ইমিডিয়েটলি যদি তিনটে বেরিয়ে যায় আর এফে যদি রয়ে যায়, তাহলে কত অক্সিডেশন স্টেট শো করবে এরা? +3, কারণ তিনটে বেরিয়ে গেছে, তাই +3 অক্সিডেশন স্টেট হচ্ছে এদের কমন অক্সিডেশন স্টেট, কমন অক্সিডেশন স্টেট হচ্ছে প্লাস। কোশ্চেন হচ্ছে এর পরে যদি বেরোতে হয়, দ্যাট ইজ +4 যদি হতে হয়, কোথা থেকে বেরোতে হবে? n-2f থেকে। কথাটা হচ্ছে n-2f ডিপলি সিটেড, ডিপলি সিটেড মানে এনভায়রনমেন্টের ফোটন অত ভেতর অবধি ঢুকে ইলেকট্রনকে বার করে আনতে পারে না। বাড়িতে যদি ডাকাত পড়ে প্রথমে বাইরের ঘরগুলোতে চুরি চামারি হবে, একদম প্রথমেই ভেতরে ঘরে ঢুকবে না, ডাকাত ঢুকতে পারবে না, তার আগে হয়তো লোকজন জানাজানি হয়ে যাবে। সুতরাং বাইরের দিকের শেল যতটা প্রোন টু অ্যাক্সিডেন্ট, ভেতরের দিকের শেল অনেক বেশি সেফ।
সেফ কার থেকে? এনভায়রনমেন্টের এনভায়রনমেন্টের ফোটন ভেতরের শেল অবধি ঢুকে ইলেকট্রনকে বার করে নিয়ে যাবে, এত দূর অবধি করতে পারবে না, কারণ নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যথেষ্ট আছে ভেতরের শেলে। এট দ্য সেম টাইম ভেতরের দিকে শেল অবধি ফোটনকে ঢুকতে অনেক কষ্ট করতে হবে, মানে ডিপলি সিটেড মানে সেফটি আছে ওখানে অনেক বেশি। ভেতরের দিকে শেল অবধি ফোটন পেনিট্রেট করতে পারবে না, এট দ্য সেম টাইম যদি পেনিট্রেট করো বা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভেতরের দিকে শেল অনেক বেশি আছে, তাই ডিপলি সিটেড হওয়ার জন্য এই শেলটা লেস পার্টারড বাই এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টাল এনার্জি দিয়ে এই শেলটা লেস পার্টারড মানে ডিস্টার্ব। এনভায়রনমেন্টাল ফোটন এসে যদি F থেকে ইলেকট্রনকে বার করতে নাই পারে, তাহলে +3 এর পরে ইলেকট্রনরা বেরোনোর স্কোপ থাকবে? +3 তো বেরিয়ে গেছে, NH2 বেরিয়ে গেছে, -1d বেরিয়ে গেছে, তারপরে ইলেকট্রন এখান থেকে বেরোনোর কথা, কিন্তু বলছে এটা লেস পার্টারড, কারণ এটা ডিপলি সিটেড, অনেক বেশি ভেতরে ঢুকে আছে, অনেক সেফ, সেই কারণে এখান থেকে আর ইলেকট্রন বেরোতে পারবে না, তাই এরা +3 অক্সিজেন স্টেটটাই শো করবে, which is a fixed oxidation state। এখানে কোনো 4f কম্পেয়ার করে বলছি, d অরবিটাল যেরকম ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, +2 থেকে +7 সবই শো করছে, ল্যান্থানাইডস দ্যাট ইজ 4f গুলো, ল্যান্থানাইডস দ্যাট ইজ 4f গুলো ফিক্সড অক্সিডেশন স্টেট শো করে +3, only +3, নো ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট। যদিও বা এফে একটা করে ইলেকট্রন প্রেজেন্ট আছে, বাট ওরা ডিপ্লিসিটেড। ডিপ্লিসিটেড হওয়ার জন্য ওরা এনভায়রনমেন্টে পার্টারডি হবে না, পার্টারড না হলে ইলেকট্রন কেমন করে বেরোবে, ইলেকট্রন যদি বেরোতে না পারে ভ্যারিয়েবিলিটি কেমন করে দেখাবে। সো প্রথম তিনটে বেরিয়ে যায় NH2n-1 d1, তারপরে ইলেকট্রন না বেরোবে। সো এরা +3 ফিক্সড অক্সিডেশন স্টেট শো করে। ডি ব্লকের সঙ্গে এটাই কম্পারিজন, ডি ব্লকরা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করলেও এরা অনলি +3 ফিক্সড। ক্লিয়ার? এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। এরপরেও দু তিনটে আছে যারা একটু ভ্যারিয়েবিলিটি দেখায়, তিনটে এক্স্যাক্টলি আছে যারা ভ্যারিয়েবিলিটি দেখায়, কিন্তু সেই ভ্যারিয়েবিলিটিও ওই +3 থেকে একদম +8 9 অত দূর নয়, জাস্ট দুটো তিনটে ভ্যারিয়েবিলিটি দেখাবে। কারা কারা দেখে নি? যারা একটু ভ্যারিয়েবিলিটি দেখাবে। তো বলছে কিন্তু অ্যাক্টিনাইডস গুলো আছে, এটা হয়ে গেল ল্যান্থানাইডস এর জন্য। অ্যাক্টিনাইডস এর জন্য আবার কি? অ্যাক্টিনাইডস এর জন্য দেখে নি, সেই সিমিলার সিচুয়েশন এখন অ্যাক্টিনাইডস এর জন্য করছি। ল্যান্থানাইডস এর জন্য এটা কিন্তু 4s ছিল, ঠিক আছে, 4s এটা 5d এটা 6s ছিল। অ্যাক্টিনাইডস এর জন্য কি হবে দেখি। অ্যাক্টিনাইডস এর জন্য আচ্ছা, এটা ল্যান্থানাইডস এর জন্য, তো একটা কাজ করি, এটাকে আমরা একটু মডিফাই করে নিই, n-2 করে লিখবো না, 4s স্পেসিফাই করে লিখি। ল্যান্থানাইডস যেহেতু আমরা লিখছি, ল্যান্থানাইডস এর জন্য পরে 1 to 14 5d 0 to 1 and 6s, ঠিক আছে। এর মধ্যে 6s টা হচ্ছে আউটার মোস্ট, এই পার্টটা হচ্ছে আউটার রিজিয়ন, 5d and 6s পুরোটা হচ্ছে ভ্যালেন্সিয়াল, পরে হচ্ছে ডিপ্লিসিটেড, পুরোটা মিলিয়ে ভ্যালেন্সিয়াল, পরে ডিপ্লিসিটেড, তার জন্য লেস পার্টার। তাই এখান থেকে যদি বের হয় ইনিশিয়ালি 3টি ইলেকট্রন বের হবে 6s থেকে আর 5d থেকে, তাই 4s তো 1 থেকে 14 যেমন ছিল তেমনই থাকবে, 5d 6s খালি হয়ে যাবে। খালি হয়ে গেলে এরা +3 অক্সিডেশন স্টেট শো করবে, যেটা কিনা আমরা ফিক্সড অক্সিডেশন স্টেট শো করছে। ল্যান্থানাইডস এর জন্য এটা হয়। চলে আসি অ্যাক্টিনাইডস এর জন্য। অ্যাক্টিনাইডস এর জন্য কি সিচুয়েশন? স্টেটমেন্টটাকে দেখে নিই। ল্যান্থানাইডস গুলো বলছে কমন অক্সিডেশন স্টেট +3, বাট অ্যাক্টিনাইডস গুলো কি বলছে? দেখো, অ্যাক্টিনাইডস বলছি এরা আবার ডি ব্লকের মতনই ভ্যারিয়েবল, whereas ল্যান্থানাইডস গুলো +3 ফিক্সড, দুটোই এফ ব্লক। ল্যান্থানাইডস এফ ব্লক, অ্যাক্টিনাইডস এফ ব্লক, একটা 4s একটা 5, সিমিলার প্রপার্টি হওয়া উচিত, কারণ ইউজুয়ালি ডি এর জন্য সেটাই দেখেছি,
3D এর যা প্রপার্টি 4D এর মোটামুটি একই প্রপার্টি, 5D এর একই প্রপার্টি, 6D এর একই প্রপার্টি। আমরা যদি 3D রেসপেক্টিভ প্রশ্নটা করেছি, বাট 3D 4D 5D মোরালে সেম প্রপার্টি। জিঙ্ক ক্যাডমিয়াম মার্কেটে মোরালে সেম প্রপার্টি দেখাচ্ছে, এদেরকে ট্রু ট্রানজিশন মেটাল বলছে, তাই না? কিন্তু তাহলে 4f 5f সিমিলার প্রপার্টি দেখানো উচিত ছিল, বাট এখানে একটা ভ্যারিয়েবিলিটি হয়ে যাচ্ছে কি 4f সিরিজ ল্যান্থানাইডস ওরা ফিক্সড অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, whereas 5f সিরিজ অ্যাক্টিনাইডস ওরা ডি ব্লকের মতন ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, মানে ওরা আবার প্লাস 2 থেকে শুরু করে প্লাস 8 অবধি সব দেখাচ্ছে। কি হচ্ছে অ্যাক্টিনাইডস এর সাথে? অ্যাক্টিনাইডস এর সাথে কি হচ্ছে? অ্যাক্টিনাইডস জেনারেল কনফিগারেশন হচ্ছে 5f 1 to 14, 6d 0 to 1 and 7s। এখানেও ক্যাটাগরি করে নি আউটার মোস্ট কেস, দিস ইজ দ্য আউটার মোস্ট। এই পুরোটা আউটার রিজিয়ন। এখন দেখো এই পুরোটা তো ভ্যালেন্স শেল, এই ভ্যালেন্স শেলের মধ্যে 5f টা এটাকে ডিপ্লিসিটেড, সো এটাও বেসিক্যালি আউটার রিজিয়নেই পড়ছে। ইনার অরবিটাল অফ আউটার রিজিয়ন, এটা ইনার অরবিটাল, নো ডাউট এটা ইনার অরবিটাল। ইনার অরবিটাল কারণ 5f মানে ভেতরে আছে, বাট ইনার অরবিটাল অফ কোন রিজিয়ন? আউটার রিজিয়নেরই, মানে এটা ডিপ্লিসিটেড নয়, নট ডিপ্লিসিটেড। কেন ডিপ্লিসিটেড না স্যার? 7s এর জায়গায় 5f তো অনেক ভেতরে, তাহলে কেন ডিপ্লিসিটেড না? ভালো করে দেখো, টোটাল আমাদের পিরিয়ডিক টেবিলে এলিমেন্ট আছে 118টা। 118টা যে এলিমেন্ট আছে 7টা সেল আছে, তাই 7টা পিরিয়ড। টোটাল 7 সেলস এখন অবধি যা এলিমেন্ট আছে, 7 সেল যেখানে টোটাল अवेलेबल, তার মধ্যে 5 নাম্বার সেল কি ইনার রিজিয়নে আছে না আউটার রিজিয়নে বিলং করছে? ইমাজিন করো একটা ক্লাসরুম, যে ক্লাসরুমে 7টা রো আছে, বা একটা সেমিনার হল যেখানে 7টা রো আছে। প্রথম 4টে রোকে বলতে পারি টিচারের দিকের রো, 5 6 7 এগুলো তো বাইরের দিকের রো। যতই 5 নাম্বার রোটা 7 এর রেসপেক্টে ভেতরের হোক, বাট ওভারঅল 5 নাম্বার রো 6 নাম্বার রো 7 নাম্বার রো টোটাল যদি 7টাই রো থাকে, একটা রেস হচ্ছে, ইমাজিন করো যারা 5th এসছে 6th এসছে 7th এসছে রেসে, আর লাস্টের দিকেই এসছে না, কেউ তো বলবে না দারুণ দৌড়েছে আর ভালো দিকে এসছে। হ্যাঁ, ফার্স্ট হয়েছে 7 জনের মধ্যে কেউ ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো, ভালো দৌড়েছে। ফোর্থ তো বলতে পারি হ্যাঁ ঠিকঠাক ভালো দৌড়েছে, কিন্তু 5th 6th 7 5th যদি বলে আমি 7th এর থেকে দারুণ দৌড়েছি, কোনো মানে নেই কথাটা, কারণ 5th 6th 7 মানে তারা লাস্টের দিকেরই ক্যাটাগরি। সিমিলারলি 5th রো 6th রো 7th রো মানে তারা লাস্টের দিকেরই ক্যাটাগরি, আউটার ক্যাটাগরি। সিমিলারলি যতই 5f 7 এর রেসপেক্টে ইনার হোক, কিন্তু রিজিয়নটা আউটার সাইডেই পড়ছে, কারণ টোটাল 7টা সেল, তার মধ্যে 5 নাম্বার সেল আউটার রিজিয়নেই পড়বে। তার মানে এটাকে 4f এর মতন ডিপলি সিটেড বলতে পারবো না, অনেক ভেতরে ঢুকে আছে এরকমটা নয়, বাইরের দিকেরই একটু ভেতরে। ডিপলি সিটেড যদি না হয়, পারটারবেশন এখানে থাকবে, পারটার্ব বাই এনভায়রনমেন্টাল ফোটন আসবে, 5f থেকে ইলেকট্রনকে একে একে নক আউট করবে। প্রথম দুটো ইলেকট্রন, প্রথম তিনটি ইলেকট্রন তো বেরিয়ে গেল 7s থেকে আর 6d থেকে। 5f এ পড়ে রইল 1 to 14, 6d 0, 7s 0 প্লাস 3। এটা তো শো হলোই, এখানেই থেমে থাকবে না, একে একে এবার f ইলেকট্রন বেরোতে থাকবে। সো মাইনাস ইলেকট্রন থাকবে কোথা থেকে? f অরবিটাল থেকে। কোন f অরবিটাল থেকে? 5f অরবিটাল থেকেও একে একে ইলেকট্রন বেরোবে, কারণ এনভায়রনমেন্টাল ফোটন 5f অবধি পার্টার করতে পারছে, কারণ ওটা ডিপ্লিসিটেড নয় অতটা, আর সেই কারণে ওখান থেকে একটা একটা করে ইলেকট্রনকে নক আউট করতে থাকলে আমরা +3 দেখতেই পাচ্ছি। সো +4 +3 তো এখানেই দেখতে পাচ্ছি, তারপরে +4 +5 +6 +7 +8 একটা একটা করে দেখবো f থেকে ইলেকট্রন বেরোতে থাকছে, বিকজ f আর ডিপ্লিসিটেড নয়। কোন f? 5f। সেটা আবার ল্যান্থানাইডের সঙ্গে অ্যাক্টিনাইডের ডিফারেন্সিয়েশন হয়ে গেল, এবং যেহেতু এরা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করলো, তার মানে আমরা বলতে পারছি এরা কাদের মতন বিহেভ করলো? সিমিলারিটি উইথ
ডি ব্লক, ডি ব্লকের মতনই বিহেভ করলো। কোশ্চেন আসে এখান থেকে, lanthanides do not show variable oxygen states whereas actinides behaves like the d block elements। এটাই জাস্টিফাই করতে যায়। lanthanides এর প্লাস্টিক ফিক্সড, যে একটা হালকা ফুলকা ভ্যারিয়েশন আছে দেখবো সেগুলো, বাট actinides এর এগেইন ভ্যারি, কারণ আরামসে এখান থেকে বের হবে। লজিকটা বুঝতে হবে, রুলের মতন করে কেমিস্ট্রি পড়লে মনে থাকবে না, লজিক দিয়ে কেমিস্ট্রি পড়লে আরামসে মনে থাকবে, কারণ সি ফর কেমিস্ট্রি, সি ফর কমন সেন্স। সো এফডি হোপফুলি ক্লিয়ার হলো। অ্যাক্টিনাইডস এর জন্য কি গল্পটা হচ্ছে, ওটা ভ্যালু হয়ে যাচ্ছে, কারণ ওদের 5f থেকে ইলেকট্রন নক আউট হতে পারছে, 5f ডিপ্লিসিটেড নট। সো সেটাই বলেছে যে +3 +4 +2 +3 +2 কখন, +2 হচ্ছে 7s থেকে দুটো বেরিয়ে গেল +2, তারপরে 6g থেকে একটা বের হলো +3, তারপরে কোথায় হাত করবে, 5f এ হাত করবে, 5f থেকে একটা বের হলো, 5f থেকে সেকেন্ডটা বের হলো, 5f থেকে থার্ড বের হলো, 5f থেকে ফোর্থ বের হলো, সো একটা একটা করে বের হতে থাকবে, প্লাস এই যোগ দিয়ে শো করে। ক্লিয়ার? এবং সেই কারণে এরা তিনটে থেকেই বের হচ্ছে, 5f থেকেও বের হচ্ছে, 6g থেকেও বের হচ্ছে, 7s থেকেও বের হচ্ছে। 7s থেকে দুটো বের হলে +2, 6 থেকে একটা বের হলে +3, 5f থেকে একটা বের হতে থাকবে +4 +5 +6 +7 +8। অ্যাক্টিনাইডস দা এরকম ভাবে শো করে যাচ্ছে, এবং এর জন্য কেমন কমপ্লেক্স শো করে দেখো, এরা M3 M4 মানে মেটাল 3 মেটাল 4 NO2 NO2 2 ইউরেনাইল কমপ্লেক্স, এরকম ডিফারেন্ট ডাইঅক্সি কমপ্লেক্স MO2 UO2 ইউরেনাইল ইউরেনাইল ক্যাটায়ন UO2 কমপ্লেক্স ক্যাটায়ন তৈরি করতে পারে, MO2 MO2 কমপ্লেক্স ক্যাটায়ন তৈরি করতে পারে। কমপ্লেক্স কারা তৈরি করতে পারে, ডি ব্লক গুলো তৈরি করতে পারে না, ডি ব্লকের ফিচারই বলেছি কমপ্লেক্স তৈরি করতে পারে, কারণ তারা ভ্যারিয়েবল অক্সিজেন স্টেট শো করতে পারে। সো ডি ব্লক গুলো ভ্যারিয়েবল অক্সিজেন স্টেট শো করতে পারে বলে যেরকম কমপ্লেক্স তৈরি করতে পারে, সেরকম অ্যাক্টিনাইডস গুলো ভ্যারিয়েবল অক্সিজেন স্টেট শো করতে পারে। ভ্যারিয়েবলের কারণ হচ্ছে 5f 6d 7s সবাই থেকে ইলেকট্রন বের হতে থাকছে, এবং সেই কারণে তারাও কমপ্লেক্স ফরমেশন করতে পারে অক্সিজেনের সঙ্গে এবং আদার নেগেটিভ আয়নদের সঙ্গে। সো M3 M4 বা MO2 MO2 2 UO2 2 তার একটা एग्जांपल ইউরেনাইল ক্যাটায়ন। ঠিক আছে, এটা সলিউবল ক্যাটায়ন, ইউরেনিয়ামের এই ফর্মে থাকে ইউরেনিয়াম যদি এই ফর্মে থাকে ওয়াটার সলিউবল থাকে। সো দিস আর দা সিচুয়েশনস যেখানে UO2 2 বা MO2 2 এন্ড MO2 MO2 2 এরকম ডিফারেন্ট কমপ্লেক্স ক্যাটায়ন এরা তৈরি করতে পারছে, বিকজ এরা ভ্যারিয়েবল অক্সিজেন স্টেট শো করছে, জাস্ট লাইক দ্য ডি ব্লক এলিমেন্টস। সেটা হচ্ছে অ্যাক্টিনাইডস এর গল্প। সুতরাং 4f আর 5f এর কিন্তু হিউজ ডিফারেন্স আছে, এন্ড মোস্টলি 5f এর সঙ্গে d এর কিছুটা সিমিলারিটি আছে, 4f অ্যাকচুয়ালি ডিফারেন্টলি বিহেভ করছে। সো 4f এর ডিফারেন্ট বিহেভিয়ার কেস স্টাডি দিতে সিরিয়াম, যে দুই একটা এক্সেপশন আছে বলছি, সিরিয়ামে বলছে +4 ও থাকে, প্লাস্টিকের কমন +4 ও থাকে। কেন থাকে, সিরিয়ামের জেনারেল কনফিগারেশনটাকে দেখে নিই। সিরিয়াম হচ্ছে 4f এ জাস্ট একটা ঢুকেছে, 5d তে তার আগে একটা ঢুকে বসেছিল ল্যান্থানামি, এন্ড 6s এ দুটো আছে। ল্যান্থানামে ছিল হচ্ছে 6s2 5d1, সিরিয়ামে 6s2 5d1 4f। কেউ এটাকে এরকম বলে যে 5d থেকে ইলেকট্রনটা 4f এ চলে যায়, দিয়ে 4f2 হয়ে যায়, 5d তে 0 হয়ে যায়, 6s2। এই দুটোর মধ্যে দুটোই ঠিক, কোনটা অ্যাকচুয়ালি এটা বলা মুশকিল। তো সিরিয়ামের কনফিগারেশন ল্যান্থানাম হচ্ছে 6s2 5d1, 4f ঢোকেনি তখন, ভুল করে 5d তে ঢুকে গেছে। তারপরে সিরিয়ামে কি হয়, 6s2 5d1 4f1, 4f এ ঢোকা শুরু হয়ে গেল। সিরিয়াম থেকে লুটেশিয়াম অবধি 1 থেকে 14 অবধি ঢুকতে থাকবে। সো 6s2 5d1 4f1 এটা সিরিয়াম, অথবা 6s2 4f2, কেউ বলে 5d থেকে ইলেকট্রনটা 4f এ চলে গিয়ে নিজের ভুলটা শুধরে নেয়, যেটা ল্যান্থানামে হয়েছে। এবার এখান থেকে যদি কটা ইলেকট্রন বের হতে পারে, 6s থেকে যদি দুটো বেরিয়ে যায় +2 অক্সিজেন স্টেট শো করবে, 5d থেকে যদি একটা বেরিয়ে যায় +3 শো করবে। এই অবস্থায় 4f এ পড়েই আছে একটা, ওটাও যদি বেরিয়ে যায়, বলে স্যার ওটাকে মার্কেট করবে ডিপ্লিসিটেড ছিল, তাহলে বেরোবে কেন, ডিপ্লিসিটেড ছিল তারপরও 4f থেকে একটা বেরিয়ে যাওয়া মানে পুরো ভ্যালেন্সিয়াল খালি হয়ে যাওয়া। 4f 0, 5d 0, 6s 0, ভ্যালেন্সিয়াল খালি মানে অনেকটাই দায়মুক্ত ক্যাটায়ন। তাই 4f এর ইলেকট্রনটাকে সে বার করে দিতে চাইবে, একটা ইলেকট্রন রেখে দিয়ে নিজের উপরে বার্ডেন তৈরি করতে চাইবে, একটাই যেহেতু ইলেকট্রন পড়ে আছে। তাই এই +2 শো করবে, 6s থেকে দুটো বের হলে, 5d থেকে একটা বের হলে +3 শো করবে, যেটা কমন সবাই শো করছিল, এন্ড 4f থেকেও লাস্ট ইলেকট্রনটা বেরিয়ে গেলে পুরো ভ্যালেন্সিয়াল খালি হয়ে যাবে,
তাই এই +4 অবধি শো করবে। দ্যাট মাচ ভ্যারিয়েবিলিটি কেবলমাত্র সিরিয়াম শো করে। পরেরটা চলে আসছি টার্বিয়াম 4+। সো টার্বিয়াম 4+ কেন শো করে? কারণ 4+ হয়ে গেলে টার্বিয়াম 4+ হয়ে গেলে 4f7 হয়ে যায়। 4f7 মানে 4f7 মানে কি? হাফ ফিল্ড কনফিগারেশন আছে। কারণ f এর সাথে অরবিটাল f7 হয়ে যাওয়া মানে হাফ ফিল্ড। f অরবিটাল দেখে নি কটা থাকে? 7টা f অরবিটাল থাকে, প্রত্যেকটা দুটো করে 14টা ইলেকট্রন এন্ট্রি নেয়। 1 2 3 4 5 6। তো f7 যদি কনফিগারেশন কারণ হয় 1 2 3 4 5 6 7, f7 কনফিগারেশন হলে টার্বিয়ামের থেকে যদি 4টি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে 4f7 হাফ ফিল্ড কনফিগারেশন অ্যাচিভ হয়। তাই টার্বিয়ামও 4+ অবধি শো করবে। ঠিক আছে, +3 ছাড়াও +4টাও শো করবে। একইভাবে ইউরোপিয়ান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে 4f7 অ্যাচিভ হয়। তাই ইউরোপিয়ান +3 ও শো করবে না, অনলি +2 শো করবে। ইউরোপিয়ান থেকে যদি দুটো বেরিয়ে যায়, ইউরেনিয়াম 2+, ইউরোপিয়ান থেকে দুটো বেরিয়ে গেলেই ও হাফ ফিল্ড পেয়ে যাচ্ছে। তাই ও হাফ ফিল্ড স্টেটগুলোকে ব্রেক করতে চাইবে না, তাই ও কমন অক্সিজেন স্টেট +3টাও শো করবে না, শুধুই +2 শো করবে। অনলি +2, +3 অবধিও যাবে, কারণ তাতেই হাফ ফিল্ড পেয়ে গেছে। ইটারবিয়াম 2+ ফুল ফিল্ড পেয়ে যাচ্ছে, দুটো ইলেকট্রন বেরোলেই ফুল ফিল্ড পেয়ে যাচ্ছে। তাই আর ইলেকট্রন বার করে +3 অবধিও যাবে। তাহলে সিরিয়াম +4 অবধি গেল, কারণ +4 অবধি গেলে পুরো ভ্যালেন্স শেল খালি হয়ে যাচ্ছে। টার্বিয়াম +4 অবধি গেল, কারণ +4 অবধি গেলে 4s7 পাচ্ছে, হাফ ফিল্ড পাচ্ছে। ইউরোপিয়াম +2 তেই আটকে গেল, কারণ তাতেই হাফ ফিল্ডও পেয়ে গেছে। ইটারবিয়াম +2 তেই আটকে গেল, কারণ তাতেই ও ফুল ফিল্ড 14টা ইলেকট্রন f14 ফুল ফিল্ড পেয়ে গেছে। তো এইটুকু ভ্যারিয়েবিলিটি শো হয় +3 কমন অক্সিজেন স্টেট ল্যান্থনাইডসের জন্য। সেটা ছাড়া কেউ +4 বা +2 শো করে। দ্যাট মাচ ভ্যারিয়েবিলিটি শো হয়। +4 শো করতে সিরিয়াম টার্বিয়াম, +2 শো করতে ইউরোপিয়াম এন্ড ইটারবিয়াম। এই চারটে এক্সাম্পল মনে রাখতে হবে। মোস্টলি হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের জন্য এটা শো। চলে আসছি হাইড্রোক্সাইডের বেসিসিটি। হাইড্রোক্সাইডের বেসিসিটি কেমন করে ভ্যারি হচ্ছে, এটা আজকে লাস্ট। তো ভালো করে দেখে নাও হাইড্রোক্সাইডের বেসিসিটি এক্স্যাক্টলি কেমন করে ভ্যারি হচ্ছে। দেখো ল্যান্থানাইডস এর ক্ষেত্রে কি হচ্ছে, ল্যান্থানন থেকে লুটেশিয়াম অবধি যদি যাই, ল্যান্থানাইডস এর ফিচার হচ্ছে প্রথমে দেখি হাইড্রোক্সাইডসরা বেসিক কেন। কোন একটা মেটাল হাইড্রোক্সাইড যদি থাকে, ল্যান্থানাইডের মেটাল হাইড্রোক্সাইড গুলো MOH3 ফর্মে থাকবে, কারণ M হচ্ছে +3 স্টেটে মোস্টলি আছে। একটু আগে স্টাডি করেছি অক্সিজেন স্টেট এরা মোস্টলি +3 এক্সিবিট করে, আর +3 এক্সিবিট করা মানে MOH3, এটা হচ্ছে হাইড্রোক্সাইডস। এখান থেকে OH- আয়ন যদি রিলিজ হয় তবে আমরা কি বলবো, বেসিসিটি শো হচ্ছে। OH- আয়ন রিলিজ হওয়া মানে মেটাল অক্সিজেন বন্ডটাকে উইক হতে হবে, মানে মেটাল OH বন্ড যত উইক হবে, যত বেশি উইকনেস পাবে মেটাল অক্সিজেন বন্ডের, বা মেটাল অক্সিজেন বন্ড উল্টো বলি, মেটাল অক্সিজেন বন্ড যত স্ট্রং হবে, মেটাল অক্সিজেন বা মেটাল OH বন্ড যত স্ট্রং হবে, তত OH- আয়নটা বেরোনোর টেন্ডেন্সি কম হবে। OH রিলিজ টেন্ডেন্সি কম হবে, তত বেসিসিটি কম হবে। এটা হচ্ছে আমাদের লজিক। এই লজিকে দেখো মেটাল OH বন্ড, কারণ এটা থাকে হচ্ছে মেইনলি হোল ফ্রি ফর্মে, বিকজ মেটাল 3+ আয়ন নিয়ে আছে। OH- আয়ন রিলিজ হলে বেসিসিটি বলবো। তাই মেটালের সঙ্গে OH বন্ড, মানে মেইনলি মেটালের সঙ্গে অক্সিজেন বন্ড যত স্ট্রং হবে তত OH- আয়নটা রিলিজ হতে চাইবে না। OH- আয়ন রিলিজ না হওয়া মানে বেসিসিটি ফল করে যাবে। এবার এই বন্ড কখন স্ট্রং হবে, অক্সিজেনের সাইজ ছোট, অক্সিজেন হ্যাজ আ স্মলার সাইজ। তাই যে মেটালের সাইজ স্মলার হবে সেই মেটালের সঙ্গে অক্সিজেনের ওভারল্যাপ ভালো হবে। স্মলার অ্যাটমের মধ্যে ওভারল্যাপ ভালো হবে, স্ট্রং হয়, তখন বেসিসিটি কমবে। তাহলে দেখতে হবে মেটালের সাইজ যদি স্মল হয় বেসিসিটি কমছে, এটা আমার লজিক। কারণ অক্সিজেন স্মলার সাইজ, অক্সিজেনের সঙ্গে স্ট্রং বন্ড তৈরি করতে গেলে মেটালের সাইজও স্মলার হতে হবে। মেটালের সাইজ যত স্মলার হবে অক্সিজেনের তত স্ট্রং বন্ড তৈরি হবে, স্ট্রং বন্ড তৈরি হবে তত বেসিসিটি কম হবে। তাহলে দেখা যাক ল্যান্থানাম থেকে লুটেশিয়ামে যেতে গেলে
ল্যান্থানাম 3 প্লাস ল্যান্থানাম 3 প্লাস ল্যান্থানাম 3 প্লাস এটা হচ্ছে লুটেশিয়াম 3 প্লাস। সো ল্যান্থানাম থেকে লুটেশিয়ামের দিকে যদি যাই কি হয় ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন এর কনসিকুয়েন্স হচ্ছে বেসিসিটি। তো সেই কনসিকুয়েন্সটা এখন দেখছি। ল্যান্থানাইট কন্ট্রাকশন যত হয় তত ল্যান্থানাম 3+ থেকে লুটেশিয়াম 3+ এর দিকে রেডিয়াস সাইজ যত কমে তত মেটাল হাইড্রোজেন বন্ডের ওভারল্যাপ বাড়ে। কারণ দেখলাম মেটাল সাইজ কম হলেই ওভারল্যাপ বাড়ে, সাইজ যত কমে যায় তত ওভারল্যাপ বাড়ছে, ওভারল্যাপ যত স্ট্রং হচ্ছে তত বন্ড স্ট্রং হচ্ছে, তত OH আয়নের রিলিজ কমছে, তত বেসিসিটি কমছে। মানে ল্যান্থানাম হাইড্রোক্সাইড থেকে লুটেশিয়াম হাইড্রোক্সাইডের বেসিসিটি কমে, এন্ড তার মানেটাই হচ্ছে বেসিসিটি এদিকে বাড়ে। ল্যান্থানাম হাইড্রোক্সাইড বেশি বেসিক, লুটেশিয়াম হাইড্রোক্সাইড কম বেসিক। লুটেশিয়াম হাইড্রোক্সাইড থেকে ল্যান্থানাম হাইড্রোক্সাইড দিকে এলে বেসিসিটি বাড়ছে, বিকজ সাইজ বাড়ছে, সাইজ বাড়লে তোমার ওভারল্যাপ পুয়ার হচ্ছে। আর ল্যান্থানাম 3+ থেকে লুটেশিয়াম 3+ দিকে যদি যাই তাহলে সাইজ কমছে, বন্ড স্ট্রং হচ্ছে, OH রিলিজ কম হচ্ছে, বেসিসিটি ড্রপ করে যাচ্ছে। বলো ক্লিয়ার কি? কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করো। সার্গিক অক্সিডেশন স্টেটের পার্ট পুরো ক্লিয়ার? সাগনিক হ্যাঁ স্যার। দৈবজিৎ হ্যাঁ স্যার। শ্রেয়শ্রী হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঈশান ঈশান তোমার আওয়াজ পাচ্ছি না। সো আজকে আমাদের এখানে চ্যাপ্টারটা শেষ হচ্ছে, মানে মেন পার্টটা শেষ হচ্ছে। ডি ব্লক এ ব্লকের কম্পারিজন করে স্টাডিটা। আমরা নেক্সট যে ক্লাসটা আছে, নেক্সট ক্লাসটা থাকছে আমাদের ওয়েডনেসডে তে 1:30 PM এ ক্লাস থাকছে। 1:30 PM এ ডিসাইড হলো 1:30 PM এ যে ক্লাসটা থাকছে ওই ক্লাসটা আমরা ডি ব্লক এ ব্লকে পুরো শেষ করে দেব। আমাদের বাকি আছে আর মেজর ডিতে এটা আরেকবার বলবে, অনলাইন হবে তো? অনলাইনে করো, দুপুরবেলা আসতে হবে না, কষ্ট করে 1:30 PM এ ওয়েডনেসডে ক্লাসটা করব। এন্ড ওইদিনকে ক্লাসে আমরা ডি ব্লক এ ব্লকটাকে শেষ করে দেব। আমরা ডি ব্লক এ ব্লকের যে আর তিনটে প্রপার্টি মেইনলি বাকি আছে। ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে কালার অফ দা ডি ব্লক কম্পাউন্ডস, নেক্সট হচ্ছে ডি ব্লক বাই ব্লক কালারটা বাকি আছে, ম্যাগনেটিক প্রপার্টি বাকি আছে, আর কমপ্লেক্স ফর্মিং এবিলিটিটা বাকি আছে। এই তিনটে মেজর বাকি আছে, তারপরে কিছু কম্পাউন্ডস এর রিঅ্যাকশনস আছে। তো আমরা মেইনলি পুরো ব্যাপারটা দেখে আমরা পুরো ডি ব্লক এ ব্লকে ওয়েডনেসডে প্যাক আপ করব। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে ওয়েডনেসডে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।